অভি, এই যে শুনছিস? আহ, আবার শুরু করলি? সকালে উঠে এত শব্দ সহ্য হয় নাকি? ওরে বাবা, আমি শব্দ করছি নাকি তোকে ডাকছি? তুই ছাড়া আর কে আছে যে এত রাগ করে? রাগ না, মাথা ধরেছে। তোকে বলেছি না, সকালে একটু শান্তি চাই। শান্তি চাই? মানে আমার সাথেই তোকে সকাল শুরু করতে হবে, এটাই শান্তি? সকাল শুরু মানে তোকে সহ্য করা। সহ্য? আমি তোকে আবার অসহ্যের মতো কি করলাম? আমি তো তোর খালাতো বোন। আমার প্রেস্টিজটাই ডুবিয়ে দিলি। প্রেস্টিজ নাকি? তুই যে আমার প্রেস্টিজ ডুবিয়ে দিস প্রতিদিন, সেটা বুঝিস? আমি আমি প্রেস্টিজ ডুবাই? হায় আল্লাহ! দেখো, আমার মহারাজ আমাকে দোষ দিচ্ছে। ওই ওই নাটক বন্ধ কর। মহারাজ বলে ডাকিস না, বিরক্ত লাগে। আহা, মহারাজ থাকলে তুই যে ভেতরে ভেতরে খুশিতে লাফাস সেটা আমি দেখি। খুশি? তাও আবার আমি? তোর বিভ্রম হয়েছে মনে হয়। ঠিক আছে, আজ থেকে ডাকবো না। আলহামদুলিল্লাহ। এর মধ্যে পরিচয় পর্বটা সেরে নেই। অভি একটা সম্ভ্রান্ত পরিবারের সন্তান। অভি খুব নম্র, ভদ্র ও বিনয়ী একটা ছেলে। ঐশু তার আপন খালাতো বোন। ঐশু বয়সে অভির থেকে 3 বছরের বড়। সে একটু দুষ্টু কিন্তু অনেক ভালো মেয়ে। তারা দুজন একই ভার্সিটিতে পড়াশোনা করে। অভি অনার্স 3rd ইয়ারে আর ঐশু মাস্টার্সে পড়ে। এমনি এমনি তো ছাড়ছি না, কিন্তু আমার একটা শর্ত আছে। আবার শর্ত? তোর জীবনটাই শর্তে ভরা। হুম, শর্ত হলো, আমি তোকে আর মহারাজ বলে ডাকবো না, কিন্তু তুই আমাকে প্রতিদিন সকালে ওই সুন্দরী বলে ডাকবি। কি? হ্যাঁ, প্রতিদিন। আমি পাগল নাকি যে তোকে সুন্দরী বলবো? আচ্ছা আচ্ছা, সুন্দরী না হোক, তবে ফাজিল আপু বলবি। ও আল্লাহ, এটা তোকে মানায় একদম? মানায়? মানায় মানে বলবি প্রতিদিন। ঠিক আছে, বলবো। ফাজিল আপু, খুশি? ইয়েস, জয় হোক উইশু রুহানার। এভাবে প্রতিদিনের মতো শুরু হলো খুনসুটি। দুজনের এই ঝগড়া আর আদর আসলে ভালোবাসার আড়ালেই লুকিয়ে থাকে, যদিও অভি কখনোই সেটা মানতে চায় না। শোন, কালকে আবার আমার ফ্রেন্ডদের সামনে নাটক করিস না। কোন নাটক? ওরা যখন বলল আমি নাকি তোর জামাই, তখন তুই কেন হাসছিলি? কারণ হাসি চাপতে পারি নাই। হাসি চাপতে পারিস নাই মানে? ভেতরে ভেতরে সত্যি মনে হয় তো, তাই। ওই শানি রুহানা, আর একটা কথাও বলবি না। আহারে, লজ্জা পাচ্ছে আমার পিচ্চি মহারাজ। আমি পিচ্ছি? আমি তো তোর থেকে 3 বছর ছোট, তাই বললে আমি পিচ্ছি হয়ে গেলাম? তাই তো, মাস্টার্সের ছাত্রী তুই, 3rd ইয়ার, তোকে পিচ্চি বলাটাই তো ন্যাচারাল। আপু প্লিজ, আমি তোকে খুব সম্মান করি। হ্যাঁ, সম্মান। হ্যাঁ, আমি চাই ভালোবাসা। কি? কি বললি? কিছু না। মিথ্যা বলিস না, আমি শুনেছি। শুনেছিস তো ভালোই হয়েছে। আচ্ছা শোন, আমি পড়তে বসবো, প্লিজ আর বিরক্ত করিস না। ও, আমি বিরক্ত করি? আমি যে তোকে প্রাণ দিয়ে ভালোবাসি। কি? আবার বলতো। না, কিছু না। তোকে বলবো কেন? তুই তো কেয়ার করিস না। ঐশু, এসব বাজে কথা বলিস না। বাজে কথা? আমার মনের কথা বাজে? আমি সেটা বলিনি। তাহলে কি বললি? আমি বলেছি। আচ্ছা থাক, তুই বুঝবি না। আমি তোকে না বুঝলে কে বুঝবে বল? কথার ভেতরে লুকিয়ে থাকা প্রেমটা কেউ মুখে বলে না। ঐশানী বুঝতে পারে অভিরাজের ঠোঁট যতই না বলুক, চোখের গভীরে আসলে ভালোবাসা লুকিয়ে আছে। কিন্তু অভি এখনো মানতে রাজি নয়। মহারাজ, তুই কি আমাকে একটুও ভালোবাসিস না? কি সব প্রশ্ন করিস? হ্যাঁ, আমি সিরিয়াস, উত্তর দে। আমি তোকে আপুর মতো দেখি। আপুর মতো? ঐশু, কাঁদছিস কেন? কারণ তুই আমাকে কখনো আপু ছাড়া অন্য কিছু ভাবিস না, অথচ আমি। তুই কি আমারে সত্যিই ভালোবাসিস? হ্যাঁ অভি, অনেক ভালোবাসি। তোকে বলার সাহস পাই না, তাই দুষ্টুমি করি, ফাজলামো করি, তোকে বিরক্ত করি। আসলে সব কিছুই করেছি শুধু তুই আমার দিকে তাকানোর জন্য। ঐশু। আমি চাই না তুই এক্ষুনি উত্তর দে, শুধু চাই তুই জানিস তোর খালাতো আপু তোকে শুধু আপু হিসাবে দেখে না। অভিরাজ চুপ করে থাকে। ঐশানীর চোখের জল তার বুক ভিজিয়ে দেয়, কিন্তু সে এখনো নিজের ভেতরের গোপন ভালোবাসাটাকে স্বীকার করতে পারে না। আচ্ছা ঐশু, তুই এমন করে কাঁদিস কেন? তুই কি জানিস না আমি এসব একদম পছন্দ করি না? পছন্দ করিস না, তবুও কেন বারবার আমার চোখে চোখ রাখিস? আমি মানে। সত্যিটা বল অভি, তুই কি সত্যিই আমাকে
শুধু আপু হিসেবেই দেখিস? আমি জানি না, জানিস না? মানুষ নিজের মনের ব্যাপারে জানে না কিভাবে? কারণ তুই আমার খালাতো আপু। ছোটবেলা থেকে তোকে ওইভাবেই দেখেছি। এখন হঠাৎ করে তোকে অন্যভাবে ভাবা আমার কাছে অস্বাভাবিক লাগে। কিন্তু ভালোবাসা কি কখনো আত্মীয়র হিসাব দেখে আসে নাকি? অভি, তুই কি জানিস আমি কবে থেকে তোকে ভালোবাসি? কবে থেকে? স্কুল লাইফ থেকেই। তুই যখন প্রথমবার আমাকে আপু, আমাকে ম্যাথ পড়াইস বলে ধরেছিলি, তখন থেকেই তোর সরল মুখটা আমার মনে গেঁথে গেছে। ওটা তো অনেক ছোটবেলার কথা। হ্যাঁ, কিন্তু তখনও তোর মুখে এক ধরনের ভরসা ছিল। সেই ভরসাটাই আমার হৃদয়ে জায়গা করে নেয়। এরপর থেকে আমি যখনই তোর কাছে আসতাম, তুই বিরক্তির ভান করতিস, অথচ আমি জানতাম তুই ভেতরে ভেতরে খুশি হোস। কে বলল খুশি হতাম? তোর চোখ বলতো। চোখ কখনো মিথ্যে বলে না অভি। অভি কিছু বলতে গিয়েও থেমে যায়। ঐশোর কথাগুলো তাকে দ্বিধায় ফেলে দেয়। সত্যিই কি সে খুশি হতো ঐশোর ফাজলামিতে? আচ্ছা ধর, যদি আমি তোর ভালোবাসা মেনে নেই, তাহলে তোকে যদি আমি কষ্ট দেই? কষ্ট দিবি মানে? মানে আমি তোকে হয়তো ততটা গুরুত্ব দিতে পারবো না যতটা তুই আমাকে দিস। আহারে পিচ্চি মহারাজ, ভালোবাসা তো হিসাব কষে হয় না। আমি তোকে যেটুকু ভালোবাসি তার অর্ধেক পেলেও আমি আমার জন্য যথেষ্ট। তুই সত্যি এমন ভাবিস? হ্যাঁ, তোর একটুখানি খেয়াল, একটুখানি যত্নই আমার কাছে দুনিয়ার সব থেকে বড় সুখ। কিন্তু আমি ভয় পাই, কিসের ভয়? যদি কখনো তুই বুঝিস আমি তোর জন্য যথেষ্ট নই। কিসের ভয়? অভি, ভালোবাসায় যথেষ্ট বলে কিছু নেই। ভালোবাসা মানে শুধু একে অপরকে আঁকড়ে ধরা। কি বললি? সত্যি তো, একদিন আমাদের বিয়ে হবেই। তুই এসব সিরিয়াসলি ভাবিস? অবশ্যই। আমি যে তোর খালাতো আপু, এটাকে আমি অভিশাপ মনে করি না, বরং এটা আমাদের সম্পর্ককে আরো মজবুত করে। ঐশানীর আত্মবিশ্বাসী কণ্ঠে অভি নীরব হয়ে যায়। ভেতরে ভেতরে তার বুকের গভীরে কোথাও যেন একটা আলো জ্বলে ওঠে। আচ্ছা, একদিন যদি সত্যি আমাদের বিয়ে হয়, তখন তুই কি একই রকম ফাজিল থাকবি? তার থেকেও বড় ফাজিল হব। তখন তোকে সারা দিন আমার মহারাজ বলে ডাকবো। আল্লাহ রক্ষা করো। ভয় পাচ্ছিস নাকি? ভয় পাচ্ছি, কারণ আমি জানি না আমি তোর মতো ফাজিল আপুর সাথে সংসার করতে পারবো কিনা। সংসার করার দরকার নেই। তুই শুধু আমাকে সহ্য করবি, বাকিটা আমি ম্যানেজ করব। তোকে সহ্য করে সবচেয়ে কঠিন কাজ। কঠিন কাজটাই তুই করবি, কারণ তুই আমার মহারাজ। ঐশু, একটা কথা জিজ্ঞেস করব? কর। তুই কি কখনো ভাবিসনি আমাদের পরিবার যদি রাজি না হয়? আমি জানি পরিবার রাজি হবে। আমরা তাদের একমাত্র সন্তান। আর দুই পরিবারের সম্পর্কও ভালো। তারা আমাদের সুখ চাইবে। তবু তুই শুধু আমাকে ভালোবাসিস, বাকিটা আমি সামলাবো। অভি, তুই চাইলে আজ থেকে আমাকে দুষ্টুমি করতে মানা করতে পারিস, আমি আর করব না। সত্যি? হ্যাঁ, কিন্তু একটা শর্ত আছে। আবার শর্ত? শর্ত হলো তুই আমাকে প্রতিদিন একবার হলেও বলবি, ঐশু, আমি তোকে ছাড়া কিছুই ভাবতে পারি না। আরে পাগলি, আমি তোর জন্য এতটা সিরিয়াস নই। তাই তো বলিস, তুই আমাকে কিছুই মনে করিস না। ঐশু প্লিজ, নাটক করিস না। এসব আমার নাটক না অভি, এসব আমার ভালোবাসা। অভিরাজ নিজের ভেতরে অস্থিরতা টের পায়। তার মন দ্বিধায় দুলতে থাকে। একদিকে সামাজিক সম্পর্কের বাঁধন, অন্যদিকে ঐশানীর অগাধ ভালোবাসা। ঐশু, আমি জানি না ভবিষ্যৎ কেমন হবে। ভবিষ্যৎ যেমনই হোক, আমি তোর হাত ছাড়বো না। তুই না একেবারে বোকা একটা মেয়ে। বোকা মেয়ে? কিন্তু তোর জন্যই বোকা। আচ্ছা, যদি একদিন সত্যি আমাদের বিয়ে হয় তাহলে কি? তাহলে আমি তোকে প্রতিদিন ফাজিল বউ বলে ডাকবো। ডাকা শুরু কর এখন থেকেই। দুজনেই ঝগড়াঝাটি, হাসি ঠাট্টা আর চোখের ভেতরের অজানা অনুভূতি মিলিয়ে দিনটা শেষ হয়। তাদের গল্পের আসল অধ্যায় এখনো শুরু হয়নি। আচ্ছা মহারাজ, একটা প্রশ্ন করব। আবার নতুন ফাজিলামও বুঝি। আচ্ছা বলো দেখি, কি প্রশ্ন? যদি হঠাৎ একদিন আমাকে ছাড়া থাকতে হয়, তোমার কি করবে? তুই মরবে নাকি পালাবে? উফ, তোমার মুখেই শুধু আজে বাজে কথা শোনা যায়। মরার কথা বললাম নাকি? আমি যদি বিদেশে পড়তে যাই তখন? তখন তখন শান্তিতে থাকবো, প্রতিদিন মাথা খাওয়ার ঝামেলা কমে যাবে। আহা, তুমি একটুও কেয়ার করো না আমাকে। এই যে প্রতিদিন 100 বার ফোন দাও, বাসায় এসে আমার বই খাতা গুলিয়ে দাও, ক্লাসে পেছন থেকে খোঁচা দাও,
এসব কি কেয়ার না? ওইগুলো আমার কেয়ার করার স্পেশাল স্টাইল। ধন্যবাদ, আমি খুব উপকৃত হচ্ছি। আচ্ছা অভি, সিরিয়াসলি বলো তো, তুমি কবে থেকে আমাকে অপছন্দ করা শুরু করলে? অপছন্দ না, বিরক্ত হওয়া শুরু করেছিলাম ক্লাস 9-এ পড়ার সময়। ওমা, তখন তো আমি হাই স্কুলে। হ্যাঁ, তখন থেকেই তোমার সেই অভিহবি ডাক, সবার সামনে খোঁচানো, ক্লাসে প্রেস্টিজ খারাপ হতো। কিন্তু মনে মনে খুশি হতে। খুশি? তুমি আবার কি জানো? মেয়েদের কাছে এইসব গোপন থাকে নাকি? তোমার চোখ সব বলে দেয়। আহ, এইসব ইমোশনাল নাটক বন্ধ করো। নাটক না, সত্যি কথা। তুমি যতই না বলো আমি জানি, আমি ছাড়া তোমার দিন কাটে না। কেটে না মানে? আমার সামনে খেলা করা, খাতা নষ্ট করা, এসব ছাড়া তুমি কিছু পারো না নাকি? পারি, পারি শুধু তোমাকে ভালোবাসতে। কিছু না বলে তাকিয়ে থাকে। কিছু বলছো না কেন? কি বলবো? এসব কথা বলার মতো বয়স বা টাইম দুটোই এখনো আসেনি। ওহো মহারাজ, ভীষণ সিরিয়াস হয়ে গেল নাকি? তোমার মতো ফাজিল মেয়ের সাথে সিরিয়াস থাকা যায় নাকি? ঠিক আছে, আজ থেকে তোমার সাথে একটুও ফাজলামো করব না। সত্যি? সত্যি। তাহলে আমি বাসায় শান্তিতে বাঁচতে পারবো। কিন্তু একটা শর্ত আছে। বলো দেখি। তোমাকে প্রতিদিন রাতে ঘুমানোর আগে আমাকে ফোন দিতে হবে। ও গড, তুমি একদিন না ফাজিলামো করলে শরীর খারাপ হয়ে যাবে। হ্যাঁ, কারণ আমি হচ্ছি তোমার খালাতো আপু এবং ফিউচারে তোমার ফাজিল বউ। তুই কি পাগল নাকি? এসব কথা মুখে আনছো কেন? কারণ আমার মন বলে একদিন এটা হবেই। ভয় পেয়েছো? ভয় পাইনি, শুধু অবাক হচ্ছি। তোমার এই আত্মবিশ্বাস কোথা থেকে আসে? ভালোবাসা থেকে। এই মেয়ে একদিন সত্যি আমার জীবন ওলট পালট করে দেবে। এভাবেই চলতে থাকে তাদের প্রতিদিনের খুনসুটি, ঠাট্টা আর লুকানো ভালোবাসার খেলা। অভি সবসময় নিজেকে সামলাতে চায়, অথচ ঐশু বারবার তাকে তার অনুভূতির সামনে দাঁড় করিয়ে দেয়। অভিরাজ সায়ান তখনও বুঝতে পারে না তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষাটা হবে এই ফাজিল খালাতো আপু নামের মেয়েটার ভালোবাসার কাছে আত্মসমর্পণ করা। অভি ক্লাসে ঢুকেই এমন করে মাথা নিচু করেছিস কেন? কারোর সাথে ব্রেকআপ হয়েছে নাকি? ধুর ঐশু, ব্রেকআপের জন্য আগে তো গার্লফ্রেন্ড থাকতে হয়। তাহলে আমি কে? তুই তুই আমার খালাতো আপু, এইটুকুই। তাই নাকি? আমি তো ভেবেছিলাম তোর অফিসিয়াল গার্লফ্রেন্ড। আল্লাহ, সকাল সকাল শুরু হয়ে গেল আবার নাটক। নাটক না, রিয়েলিটি। আমি যদি তোর গার্লফ্রেন্ড হতাম তাহলে প্রতিদিন তোকে লাইব্রেরি পর্যন্ত নিয়ে আসতাম, ক্লাসের বাইরে দাঁড়িয়ে থাকতাম, তোর জন্য নোট বানাতাম। দাঁড়া দাঁড়া দাঁড়া, এগুলো তো তুই আগেই করিস। হ্যাঁ, তাই তো বলছি, আমি হয়তো তোর গার্লফ্রেন্ডই। ঐশানী রোহানা, প্লিজ সিরিয়াস হ। এসব কথা ক্লাসের মাঝখানে বলিস না। সিরিয়াস হলে আবার তুই ভয় পেয়ে যাবি, তাই হালকা মজা করেই বললাম। ক্লাসের চারপাশে তখন অনেক ছাত্রছাত্রী বসে আছে। অভি মাথা নামিয়ে বই খুলে বসে, অথচ ঐশু বইয়ের পাতার আড়াল দিয়ে তাকিয়ে থাকিয়ে দুষ্টুমি করে যাচ্ছে। মহারাজ, তুই কি আমাকে একটু মিস করিস না? মিস করার মতো কি এত বড় মানুষ তুই? আমি বড় মানুষ না? আচ্ছা ঠিক আছে, আজ থেকে আর কথা বলবো না তোর সাথে। আলহামদুলিল্লাহ, অবশেষে শান্তি নামবে। ঠিক আছে, কথা বলবো না বলেছি তো। 5 মিনিট কাটে। ক্লাসে স্যার পড়াচ্ছেন আর অভি মনে মনে ভাবে, আরে ঐশু চুপ করে বসে আছে নাকি? এটা কি আসলেই সম্ভব? তার মন কেমন অস্থির হয়ে ওঠে। ঐশু, আমি কারোর সাথে কথা বলি না। নাটক বন্ধ কর, ক্লাসে বসে এসব ঠিক না। মানে? তুই নিজেই তো ডাকলি, মিস করছিস নাকি? আরে মিস করছিস বলেই ডাকছিস তাই না? হ্যাঁ। কি? আবার বল। কিছু না, কিছু না। মহারাজ, সত্যিটা মুখ ফুসকে বেরিয়ে গেল কিন্তু। এই ছোট ছোট মুহূর্তগুলোতেই ঐশুর পৃথিবী ভরে ওঠে। অভি যতই অস্বীকার করুক, তার চোখের ভেতরে একটা মায়া আছে যেটা ঐশু সহজেই পড়তে পারে। অভি, তোকে একটা প্রশ্ন করি। কর। তুই যদি সত্যিই আমাকে আপুর মতো দেখিস, তাহলে কেন আমার একটুখানি কষ্ট হলেও তুই এত অস্থির হয়ে পড়িস? কারণ তোর মনও আমাকে চায়, শুধু মুখে বলতে ভয় পাস। ঐশু প্লিজ, এই কথাগুলো এখন থামানো যাক। থামবো না, কারণ আমি চাই তুই একদিন নিজে থেকে বলিস, ঐশু আমি তোকে ভালোবাসি। ক্লাস শেষ হয়, বাইরে বেরিয়ে সবাই যার যার মতো চলে যায়। অভি ব্যাগ কাঁধে ঝুলিয়ে হাঁটতে থাকে। হঠাৎ ঐশু তার সামনে এসে দাঁড়ায়।
কি হলো মহারাজ, আজ তো একদম গম্ভীর হয়ে গেছিস। গম্ভীর না হলে কি করব? তুই প্রতিদিনই আমাকে এমন ফাঁদে ফেলিস। ফাঁদ না, এটা ভালোবাসা। এই মেয়ে আমাকে শেষ করে ছাড়বে। অভি, তুই শুধু সময় দে, একদিন বুঝবি আমি তোর ফাজিল আপু না, আমি তোর জীবন সঙ্গী। অভি কোনো উত্তর দেয় না, কেবল হালকা একটা হাসি লুকিয়ে ফেলে। আর ঐশু সেই হাসির ভেতরেই খুঁজে নেয় তার সব সুখ। হ্যালো মহারাজ, ক্লাস থেকে বাসায় গেছিস? হ্যাঁ, এখনই আসলাম। মাথা ধরেছে ভীষণ। মাথা ধরেছে? ওষুধ খেয়েছিস? না, ওষুধ খেতে ইচ্ছা করছে না, একটু ঘুমাবো। আচ্ছা, মাথা ধরলেও তুই আমায় জানাস না, ফোনও করিস না, আমি কি শুধুই ফাজিল আপু? তুই তো ফাজিল আপুই, আর কি? ঠিক আছে, তাহলে তোকে নিয়ে আর চিন্তা করব না। চিন্তা করার কিছু নেই, আমি ঠিক আছি। অভি, আমি যদি তোকে হারাই? এইসব কথা কেন বলছিস? কারণ তুই তো আমায় কিছুই বলিস না, আমি বুঝতে পারি না তুই আসলে কি চাস। ঐশু, আমি অনেক কথা বলতে চাই, কিন্তু ভয় পাই। কিসের ভয়? আমি তোকে কোনোদিন ডাকবো না। ফোনের ওপাশে দুজনেই নীরব, কেবল বুকের ভেতরকার ধুকপুক ধ্বনি যেন একে অপরের কানে বাজতে থাকে। অভি, আমি তোর জন্যই বেঁচে আছি, তুই যদি না থাকিস আমি বাঁচবো না। এই কথাগুলো আর বলিস না, আমি সহ্য করতে পারি না। কেন পারিস না? আমি তো সত্যি বলছি। কারণ তুই আমার খালাতো আপু। না, আমি তোর খালাতো আপু না, আমি তোর সব কিছু। তুই শুধু সমাজকে ভয় পাচ্ছিস, তাই বলছিস এইভাবে। রাত গভীর হয়ে আসে, ফোন কেটে দেওয়ার পরও অভির ঘুম আসে না। সে শুধু ভাবে, ঐশুর চোখে যে সত্যি আমি এতটা দামি, তবে কেন আমি ওকে স্বীকার করতে পারছি না? পরদিন সকালে শুভ সকাল মহারাজ। সকাল? কি হলো, কাল রাতে ভালো ঘুম হয়নি বুঝি? কিছু না। কিছু না বললেই সব মাফ হয় না অভি। তোকে আমি চিনি, তুই সারা রাত জেগেছিস। হ্যাঁ। আমি জানি তুই আমায় নিয়ে ভেবেছিস। কিভাবে জানলি? কারণ তোর চোখের নিচে দাগ পড়েছে আর তোর ঠোঁট শুকিয়ে গেছে, তুই শুধু আমাকে নিয়েই ভাবিস। তুই আসলেই এক ফাজিল মেয়ে। ফাজিল আপু না, ফাজিল বউ। কি? হ্যাঁ, আমি হব তোর বউ, এটা আমি ঠিক করে ফেলেছি। তুই যতই অস্বীকার করিস অভি, একদিন তুই নিজেই বলবি ঐশু তুই আমার ফাজিল বউ। অভি কিছু বলে না, তবে তার ভেতরে দ্বন্দ্ব আরো জটিল হয়ে ওঠে। একদিকে সামাজিক বাঁধন, আরেকদিকে ঐশুর অকৃত্রিম ভালোবাসা। ক্লাস শেষে ক্যাম্পাসের বড় মাঠে বসে আছে অভি আর ঐশু। দুজনের মাঝখানে একটা বই রাখা, তবে কারো মনে পড়াশোনার কোনো আগ্রহ নেই। অভি, আমি তোকে একটা প্রশ্ন করব। কর। আমি যদি তোকে বিয়ে করি তুই কি রাজি হবি? আবার শুরু হলো। কি হলো, প্রশ্নের উত্তর দিবি না? ঐশু প্লিজ, তোকে কতবার বলেছি এসব সিরিয়াস কথাবার্তা আমাকে বলিস না। ওহো, মানে আমি তোকে বিয়ে করতে চাই বললেই তোর এত সমস্যা হয়? হ্যাঁ, সমস্যা হয়, কারণ তুই আমার খালাতো আপু। খালাতো আপু মানে কি আলাদা কোনো জাত? আপু হলে কি আমি মানুষ না? আমার কি ভালোবাসার অধিকার নেই? কথা ঘোরাস না ঐশু, সমাজ এসব মানবে না। আচ্ছা, সমাজ যদি না মানে তাহলে আমরা কি সমাজকে বিয়ে করতে যাচ্ছি নাকি? কি? আমরা যদি বিয়ে করি আমরা দুজনেই থাকবো, সমাজ এসে কি আমাদের খাওয়াবে, আদর করবে, রাত জাগবে? তুই এমন কথা ভাবিস কিভাবে? কারণ আমি তোকে ভালোবাসি অভি, আমার কাছে তুই সবকিছু, তুই চাইলেও এটা পাল্টাতে পারবি না। অভি চুপ করে যায়, তার বুকের ভেতরে ঝড় বইতে থাকে। ঐশুর এক একটা কথা তাকে নাড়া দিয়ে যায়। কিছুক্ষণ পর ঠিক আছে, তুই যদি আমাকে বউ হিসেবে না মানিস তাহলে আমি তোকে একদম পাত্তাই দেব না। মানে? মানে আমি আর তোর বাসায় আসবো না, তোর সাথে কথা বলবো না, ফোন ধরবো না। কি সত্যি বলছিস? হ্যাঁ, একদম সত্যি। আমি তো তোর কিচ্ছু না, তাই না? ঐশু, এসব বাজে কথা বলিস না। বাজে কথা মানে তুই আমায় ছাড়া থাকতে পারবি না, তাই না? অভি, স্বীকার কর তুই আমাকে ছাড়া বাঁচতে পারবি না। ঐশু, আমি জানি না। জানিস না মানে? তুই জানিস, তুই শুধু ভয় পাচ্ছিস। ভয় তো আছেই। ভয় থাকুক, আমি তোর ভয়ও ভালোবেসে নেব। মাঠের বাতাস হঠাৎ করেই ভারী হয়ে ওঠে। দুজনেই নীরব হয়ে যায়। ঐশু তার চোখ দিয়ে অভির দিকে তাকিয়ে থাকে। অভি এড়িয়ে যেতে চাইলেও সেই দৃষ্টির ভেতরে ডুবে যায়। অভি, আজ থেকে তুই আমার অফিসিয়াল মহারাজ। আবার কি নতুন নাটক শুরু করলি? হ্যাঁ, আজ থেকে তুই অফিসিয়ালি আমার, তোর আপত্তি থাকলেও চলবে না। তুই একেবারেই ফাজিল মেয়ে। ফাজিল আপু না, ফাজিল বউ।
মনে রাখিস। তুই আমার কোনো বউটও না। আর রইল মনে রাখার কথা, পারবো না মনে রাখতে, যা এখান থেকে। কি বললি তুই? হ্যাঁ, আমি তোর বউ। আমি তোকে জোর করে বিয়ে করে নিব। তখন তুই কি করবি তা আমি দেখব। আমার বয়ে গেছে তোকে বিয়ে করতে। আমি পালিয়ে যাব, তাও তোকে বিয়ে করব না। তুই যাকে খুশি বিয়ে কর, আমাকে বিয়ের কথা বলবি না। অভি, তুই এখনো আমাকে উত্তর দিলি না। আমি যদি তোকে একদিন সত্যিই বিয়ে করে ফেলি তখন কি করবি? কি বললি? তুই আমাকে জোর করে বিয়ে করবি? হ্যাঁ, তোকে ফাঁদে ফেলে সবাইকে কনভিন্স করে শেষে তোর মা বাবাকে দিয়ে তোকে আমার হাতে তুলে দিবে। তুই কি পাগল নাকি? হ্যাঁ, তোর জন্যই আমি পাগল। এই মেয়ে একদিন আমাকে সত্যি পাগল বানিয়ে ছাড়বে। জানিস অভি, তোকে ছাড়া আমার জীবন আমি কল্পনাও করতে পারি না। তুই যতই এড়িয়ে চলিস না কেন, আমি তোকে ভালোবাসবই, তোর ইচ্ছে না জাগলেও। ওই আমি তোর খালাতো ভাই। আমি তোকে আপুর চোখেই দেখি। তুই এই কথাটা বুঝতে চাস না কেন? আপু আপু বলে আমার মাথা খাস না। আমি তোর আপু না, আমি হব তোর বউ। ঐশু, অভি, তোকে ছাড়া আমি বাঁচবো না। আমি যদি তোকে না পাই তাহলে বাকি জীবনটা ফাঁকা হয়ে যাবে। ঐশু, আমি চাই না তুই আজই হ্যাঁ বলিস, কিন্তু একদিন বলবি, এটাই আমার বিশ্বাস। অভির বুকের ভেতর ঝড় উঠলেও মুখে কিছু বলতে পারে না। ঐশ্বর চোখে যে সত্যি ভালোবাসা সেটা অভি বুঝতে পারে, কিন্তু নিজের ভেতরের দ্বিধা তাকে কষ্ট দেয়। কিছুক্ষণ নীরব থাকার পর হ্যাঁ মহারাজ, চলো একটু কফি খাই। আবার শুরু হলো মহারাজ। এই তো আমার ডাকনাম তোকে ডাকবার। তুই মানলেও মানবি, না মানলেও মানবি। তুই এমনই ফাজিল। হ্যাঁ, ফাজিল বউ। দুজনের খুনসুটি চলতেই থাকে। বন্ধুদের সামনে তারা একে অপরকে খোঁচা দিতে থাকে, কিন্তু ভেতরে ভেতরে তাদের মধ্যে এক অদ্ভুত বন্ধন তৈরি হতে থাকে। পরদিন বিশ্ববিদ্যালয়ে এই যে সবাই শোনো, অভি কিন্তু আমার মহারাজ। ঐশু, কি পাগলামি করছিস? ওহো, তাহলে মহারাজ রানীর গল্প শুরু হয়ে গেছে বুঝি? না না, এসব বাজে কথা। বাজে কথা না, আসল কথা। অভি আমার আর আমি অভির। ঐশু, চুপ কর। ওহো, মহারাজ রেগে গেছে নাকি? তুই যদি এমন করিস আমি তোর সাথে একদমই কথা বলবো না। ঠিক আছে, তুই যদি আমার সাথে কথা না বলিস তাহলে আমি 3 দিন খাওয়া দাওয়া বন্ধ করে দেব। কি এমন নাটক? নাটক না, ভালোবাসা। অভির ভিতরে দেয়াল ধীরে ধীরে ভেঙে পড়তে থাকে। সে বুঝতে পারে ঐশুর ভালোবাসা নিছক মজা নয়। ঐশুর ভালোবাসা নিছক মজা নয়, বরং সত্যিকারের অনুভূতি। অভি, একদিন তুই নিজেই বলবি, ঐশু তুই আমার বউ, আর সেই দিনটার জন্য আমি অপেক্ষা করব। ঐশু, তুই আমার জীবনটা কেমন যেন এলোমেলো করে দিলি। রাত গভীর হলেও অভির চোখে ঘুম নেই। বিছানায় শুয়ে ছাদের দিকে তাকিয়ে থাকে। ঐশুর বলা কথাগুলো বারবার কানে বাজে। আমি হব তোর বউ। মনে হচ্ছে সে একটাই বাক্য তার মাথার ভেতর প্রতিধ্বনির মতো ঘুরপাক খাচ্ছে। না, এটা সম্ভব না। ঐশু আমার খালাতো আপু, এভাবে ভাবা ঠিক না। কিন্তু মন তো যুক্তির কথা শোনে না। যতবার চোখ বন্ধ করে ঐশুর মুখ, তার দুষ্টুমি, তার হাসি ভেসে ওঠে। মনে মনে ছাড় দিতে চায়, কিন্তু অদ্ভুত টান তাকে ছাড়ে না। পরদিন সকালে নাস্তার টেবিলে অভি চুপচাপ বসেছিল। তার মা সুমনা বেগম খেয়াল করলেন ছেলের মনমরা ভাব। কিরে, তুই এত চুপ কেন? মাথা ধরেছে নাকি? না মা, কিছু হয়নি। ঐশু তো কাল রাতে ফোন করে বলল তোর মাথা ধরেছিল। ঔষধ খেয়েছিস? ঐশু আবার তোমাকে বলেছে? হ্যাঁ রে, ও তো সব সময় তোকে নিয়েই চিন্তা করে। আমার মনে হয় ঐশু তোকে ভীষণ ভালোবাসে। মায়ের মুখ থেকে ভালোবাসে শব্দটা শুনে অভি থমকে যায়। বুকের ভেতর কেমন যেন কেঁপে ওঠে। সে আর কোনো কথা বলে না, শুধু চুপচাপ নাস্তা শেষ করে। বিকেলে দরজার ঘন্টি বাজলো। হাতে কেক নিয়ে হাজির ঐশু। খালাজ, তোমাদের জন্য স্পেশাল কেক এনেছি। আমার জন্য নাকি আমার ছেলের জন্য? দুজনের জন্যই খালা। ভেতর থেকে বিরক্তির ভান করে বেরিয়ে এলো অভি। তুই আজকে আবার আসলি? তোকে না দেখে থাকতে পারি নাকি মহারাজ? ঐশু, এসব ডাকাডাকি করিস না। কেন, ভয় পাস নাকি? ভয় পাবি না, আমি তো আছি। অভি সরে গেল, কিন্তু ভেতরে ভেতরে সে জানে এই মেয়েটা যতই বিরক্ত করুক, তার টান থেকে পালানো যায় না। দিন যায়, খুনছুটি বাড়তে থাকে। ক্লাসে, লাইব্রেরিতে, আড্ডায়, যেখানেই অভি থাকে ঐশু কোনো না কোনোভাবে তার পাশে এসে দাঁড়ায়। অভি, তুই যদি অন্য কাউকে বিয়ে করিস আমি কিন্তু বিয়ে বাড়িতে গিয়ে অনুষ্ঠান ভেঙে দেব। কি বললি? তুই একদম পাগল। তোর জন্যই পাগল। সিরিয়াসলি এসব বলিস না।
এখন মজা করছি, কিন্তু একদিন সিরিয়াস হব, তখন তোকে পালানোর সুযোগও দেব না। অভি ঠোঁট কামড়ে বইয়ের দিকে তাকায়। ভেতরে ভেতরে বুঝতে পারে ঐশু যা বলে তা একদিন সত্যিই ঘটতে পারে। একদিন সন্ধ্যায় অভিদের বাড়িতে আত্মীয় স্বজনদের আড্ডা বসেছিল। খাওয়া দাওয়ার পর অভির বাবা আজমল হোসেন হঠাৎ কথার ছলে বলে ফেললেন, সুমনা, আমি ভাবছি অভির বিয়ের কথা সিরিয়াসলি ভাবা উচিত। কি? এখনই? ও তো অনার্স শেষও করেনি। তাই তো বলছি, আগে থেকে ভাবতে হবে, ভালো একটা মেয়ে খুঁজে রাখতে হবে। ঐশু পাশে বসে সব শুনছিল। তার ঠোঁটে খেলে গেল রহস্যময় হাসি। মহারাজ, ভয় পাবি না, আমি তো আছি, দেখিস একদিন এই টেবিলেই আমার নাম উঠবে। পাগল মেয়ে, চুপ কর। একদিন দেখবি আমার সাথে তোকে বিয়ে করতে হবে। অবির বুক ধুকপুক করে ওঠে। সে চুপ করে থাকে, কিন্তু ভেতরে ভয় আর কৌতূহল মিশে যায়। কিছুদিন পর সত্যিই দুই পরিবার বসে। কথা ঘুরে ফিরে আসে অবির বিয়ের প্রসঙ্গে। অবাক করার মতো সবার মুখে একটাই নাম, ঐশু। এরা কি বলছে? কি আবার, তোরা একসাথে বড় হয়েছিস, এক ভার্সিটিতে পড়িস, ঐশ্বর চেয়ে ভালো আর কে হবে? কিন্তু মা, ও তো আমার খালাতো আপু। আপু টাপু কিছু না, ভালোবাসা হলে এসব বাধা মানে না। অবি নির্বাক হয়ে যায়। মনে হয় তার ভেতরে দোটানার দেয়াল ভেঙে পড়ছে ধীরে ধীরে। ওইদিকে ঐশু তো খুশিতে আত্মহারা। ফোনে, ক্যাম্পাসে, সামনাসামনি যেখানেই সুযোগ পায় অবিকে খোঁচা দিতে থাকে। মহারাজ, শুনেছিস? তোর মা খালা কিন্তু রাজি হয়ে গেছেন, মানে আমি এখন থেকে অফিসিয়ালি তোর হবু বউ। ঐশু প্লিজ, আমাকে একটু সময় দে। সময় নে, তবে মনে রাখিস সময় শেষে তোর নামের পাশে আমার নামই থাকবে। অভি ফোন রেখে দেয়। বুকের ভেতরে ঝড় বইতে থাকে। সে চায় না, অথচ মন যেন ঐশুর দিকে ধাক্কা দিচ্ছে প্রতিটি মুহূর্তে। অভি আর ঐশুর বিয়ে ঠিক হওয়ার খবর ছড়িয়ে পড়তেই পুরো পরিবারে যেন উৎসবের আমেজ নেমে এলো। খালা, খালু, মামা, মামি, কাজিন, আত্মীয় স্বজন সবাই যার যার মতো ব্যস্ত হয়ে গেল। কারো হাতে শপিং ব্যাগ, কারো হাতে লিস্ট। ঘর জুড়ে হইচই লেগে রইল। ঐশু তো খুশিতে পাগল প্রায়। সারাদিন তার মুখে লেগে থাকে দুষ্টু হাসি। সবার চোখে আনন্দ থাকলেও অভির চোখে কেমন যেন একটা চাপা দোটানা খেলা করে, কিন্তু মুখ ফুটে সে কিছু বলতে পারে না। শোন, আমার হবু বরকে দেখে বোঝাই যায় ও কত লজ্জাবতী। আমি তো ভয় পাচ্ছি বিয়ের রাতে ও হয়তো আমার দিকে তাকাতেই পারবে না। তুই যা, এমনি ফাজিল। অভিকে তোকে সামলাতে নাকানি চুবানি খেতে হবে। আরে বাবা, সামলাতে হলে তো আমি প্রথমে তাকে ধরার সুযোগ দেব। ওদিকে অভির ঘরেও বন্ধুদের আড্ডা বসেছে। শুভ, লিমন, শাওন সবাই একসাথে তাকে নিয়ে মজা করতে লাগলো। ভাই, শুনছি আপু থেকে এখন বউ। এতদিন যে তুই আপু বলে ডাকতিস, এখন কবে থেকে জান বলবি বলতো? আরে ধুর, তোরা এমন কেন বলিস? ভাই, বাস্তবতা মেনে নে, বউকে ফাজিলাপু বলবি নাকি? আমি কিন্তু কাবিননামায় সই দেখব। নাম যদি ঐশু আপু হয়, বউ নয়, তাহলে কিন্তু ঝামেলা পাকাবো। বন্ধুরা হেসে গড়াগড়ি খায়। অভি চুপচাপ বসে থাকে। তার বুকের ভেতরে যেন মিশ্র অনুভূতির ঢেউ খেলে যায়। গায়ে হলুদ। গায়ে হলুদের দিন বাড়ি ভর্তি মানুষ। রঙিন শাড়ি, আলপনা, হলুদের রং মেখে সবাই খুনসুটি করছে। ঐশুকে ঘিরে বান্ধবীরা গান ধরেছে। দুলাভাই দুলাভাই, রং মাখাও গায়ে হলুদের। আরে আমি দুলাভাই না, আমি তো হবু বউ। এদিকে অভিকে ডেকে আনা হলো। হলুদের আসনে বসতেই ঝরঝর করে গায়ে হলুদ পড়তে লাগলো। ঐশু ফাঁকফোকর বুঝে এগিয়ে এসে অভির গালে হলুদ মেখে দিল। মহারাজ, এখন তো আর পালাতে পারবি না। ঐশু প্লিজ, এত লজ্জা দিস না। লজ্জাই তো মধুর। বিয়ের জন্য লজ্জা পাওয়ার অপরাধ নাকি? অভির গাল লাল হয়ে গেল। চারপাশের সবাই হেসে উঠল। মেহেদি রাত। মেহেদি রাতে আবার নতুন উৎসব। ঐশুর হাতে শোভা পেল রঙিন নকশা। আঙ্গুলের ডগা থেকে শুরু করে তালু ভরে গেল লতার মতো নকশায়। সবার সামনে দেখালো সে। দেখিস, যার নাম লেখা হবে এই মেহেদির ভেতরে, সেই আমার রাজা। নামটা কোথায় লিখেছিস? যাকে খুঁজতে হবে সেই খুঁজে বের করুক। অভি এক পাশে বসে সব দেখছিল। ঐশু হঠাৎ তার দিকে তাকিয়ে মুচকি হাসলো। কেমন মহারাজ, খুঁজে বের করতে পারবি? আমি এসব পারবো না। পারতেই হবে, আমি কিন্তু অপেক্ষা করব। বিয়ের দিন। অবশেষে বিয়ের দিন চলে এলো। চারদিকে আলোর ঝলমলে, রঙিন সাজসজ্জা।
আত্মীয় স্বজনের ভিড়, গান বাজনা, হাসি ঠাট্টায় বাড়ি মুখরিত। অভি সাদা শেরওয়ানি পরে বসে আছে। বন্ধুদের খুনসুটিতে সে আরো অস্থির হয়ে পড়ছে। ভাই আজকে তোকে কিন্তু আর বাঁচাতে দেবে না। আজ থেকে তো তোর জীবন শুরু ফাজিল বউয়ের সাথে। আরে ভাই সাবধান ভাই, আপু কিন্তু এখন থেকে তোর অফিসিয়ালি বউ। অন্যদিকে ঐশু লাল বেনারসি শাড়ি পরে অপূর্ব লাগছে। মাথায় টিকলি, হাতে চুড়ি, ঠোঁটে সেই চেনা দুষ্টু হাসি। সবাই তাকে দেখে মুগ্ধ। আজ আমি জিতেছি, অভিকে আমি আমার করে নিয়েছি। নিকাহ পড়ানো হলো। কাজী মহাশয়ের কণ্ঠে প্রশ্ন উঠল, আর অভি অল্প কাপা গলায় উত্তর দিল, কবুল। ঐশোর মুখে ফুটে উঠল প্রশান্তের হাসি। দেখলি তো, আমি ঠিকই বলেছিলাম, আজ থেকে আমি তোর ফাজিল বউ। বিয়ের রাত গভীর হলো। ঘরে সাজানো কনে বসে আছে ঐশু। চারপাশে ফুলের সাজ, মোমবাতির আলোয় ঘর ভরে উঠেছে এক অদ্ভুত আবেশে। অভি দরজায় দাঁড়িয়ে দ্বিধা করছে। মহারাজ, দরজা লাগিয়ে থাকলে হবে? এসো ভেতরে, আমি তোকে খেয়ে ফেলবো না। আমি জানি না আমি প্রস্তুত কিনা। অভি, তুই শুধু একটা কথা মনে রাখ, আমি তোকে ভালোবাসি, আর ভালোবাসা কোনো সম্পর্কের বাধা মানে না। আজ থেকে আমি তোর বউ, আমার সাথে প্রতিটা মুহূর্ত ভাগ করে নিবি, হাসি, কান্না, খুনসুটি সব। অভি ধীরে ধীরে ঐশোর হাত ধরে। তার চোখে অশ্রু ঝিকমিক করে ওঠে। ঐশু তুই সত্যি আমাকে এত ভালোবাসিস? ভালোবাসার মাপে হিসেব চলে নাকি মহারাজ? আমি তোকে শুধু ভালোবাসি না, আমি তোর জন্য বাঁচি। অভির বুকের ভেতরে শব্দ টানা যেন গলে যায়। প্রথমবারের মতো সে ঐশোর চোখে চোখ রাখে। সেখানে সে দেখে এক নির্লজ্জ অথচ নিখাত ভালোবাসা, যা তাকে গ্রাস করছে। আচ্ছা, এখন থেকে ডাকবি কি নামে? ফাজিল বউ। এই তো মহারাজ, অবশেষে তুই হেরে গেলি। ঘর ভরে ওঠে তাদের হাসিতে। অভি বুঝতে পারে ঐশু শুধু তার খালাতো আপু নয়, সে এখন তার ফাজিল বউ। আর এই ফাজিল পনাই তার জীবনের সবচেয়ে মধুর অংশ হতে যাচ্ছে। বিয়ের পরের সকাল। অভি ঘুম ভাঙতেই চোখে পড়ে পাশে বসে থাকা ঐশু। শাড়ি গায়ে, গায়ে গয়না, ঠোঁটে সেই চেনা ফাজিল হাসি। মহারাজ, আজ থেকে আমি তোর ঘরের রানী। কেমন লাগছে? রানী তো তুই আগেই ছিলি। মানে? আমি জন্মগতভাবেই ফাজিল রানী, তাই না? হুম। প্রথমবার অভির ঠোঁটে এমন সহজ হাসি ফোটে। ঐশু মনে মনে খুশিতে আত্মহারা হয়ে যায়। আচ্ছা মহারাজ, আজকে সবাই আমাকে দেখতে আসবে। লজ্জা করলে তো কিন্তু আমি সবার সামনে ঘোষণা দিব, এই যে আমার লাজুক স্বামী। ঐশু এসব করিস না প্লিজ। করবো না তো কি? ফাজিল বউ হয়ে এসেছি, সিরিয়াস থেকে লাভ কি? দুপুরে আত্মীয় স্বজন একসাথে খাওয়া দাওয়ায় ব্যস্ত। অভি সবার ভিড়ে চুপচাপ বসে আছে। ঐশু ওদিকে সবার মাঝে খুনসুটি করছে। অভি ভাই, আপু থেকে এখন বউ কেমন লাগে? কিছু বলবো না। ওর তো লজ্জা, আমি বলি আমার কাছে কিন্তু একেবারেই দারুণ লাগছে। চারপাশে হাসি রোল পড়ে যায়। অভির মুখ লাল হয়ে ওঠে, তবুও ভেতরে কোথাও যেন নরম একটা টান তৈরি হয়। সন্ধ্যায় অভি ছাদে একা দাঁড়িয়ে থাকে। হালকা বাতাস, আকাশ ভর্তি তারা। হঠাৎ ঐশু পেছন থেকে এসে কাঁধে হাত রাখে। কি রে মহারাজ, একা একা কি ভাবছিস? তুই এখন থেকে আমি তোকে ঘিরেই থাকবো, তুই একা থাকতে পারবি না আর। মাঝে মাঝে মনে হয় আমরা ঠিক করছি তো। অভি, ভালোবাসা যদি সত্যি হয় তাহলে ভুল কিছু হয় না। আমি সত্যিই তোকে ভালোবাসি, এইটুকু যথেষ্ট। অভি ধীরে ধীরে তার হাত ধরে ফেলে। ঠোঁটে কাপা হাসি ফুটে ওঠে। ঐশু তুই সত্যি এতটা ভালোবাসিস? হিসেব করে ভালোবাসা মাপা যায়? আমি শুধু তোকে চাই। অভির বুকের ভেতরে সব দ্বিধা যেন গলে যায়। তার চোখে অশ্রু চিকচিক করে ওঠে। আচ্ছা, এখন থেকে ডাকবি কি নামে? ফাজিল বউ। এই তো মহারাজ, অবশেষে তুই হেরে গেলি। ছাদ ভরে ওঠে তাদের হাসিতে। অভি বুঝতে পারে ঐশু আর শুধু খালাতো আপু নয়, সে তার ফাজিল বউ। আর এই ফাজিল পনাই তার জীবনের সবচেয়ে মধুর অংশ হতে যাচ্ছে। বউ ভাতের পরদিন সকালে অভির জীবনটা যেন পুরো উল্টে গেল। আগে যে শান্ত সাধা ছেলে সবকিছু এড়িয়ে চলতে চাইতো, হঠাৎ তার ঘরে ঢুকে পড়ল ঝড়। আর সেই ঝড়ের নাম ঐশু। মহারাজ, দেখেছিস, বউ হয়ে এসেছি কিন্তু ফাজিলপনা ছাড়িনি। কি হলো, এখনো লজ্জা পাচ্ছিস? এত লোকের সামনে তুই যা করিস ওগুলো ঠিক না ঐশু। আচ্ছা বলতো, বউ যদি স্বামীকে ভালোবাসে, একটু লজ্জা দেয়, একটু খোঁচা মারে, এটা কি ভুল নাকি? আমি সিরিয়াস মানুষ। তাই তো, তোর সাথে আমার এত মজা হবে। সিরিয়াস মানুষদের সাথে ফাজিল বউয়ের জুটি জমে দারুণ।
ঐশ্বর ঠোঁটের সেই হাসি অভির ভেতরে কেমন যেন আলোড়ন তোলে। বাইরে রুক্ষ গলায় বকাঝকা করলেও ভেতরে তার বুক কেঁপে ওঠে। দুপুরে আত্মীয় স্বজন একসাথে খেতে বসেছে। রান্নাঘর থেকে ভেসে আসছে গরম ভাত আর মাংসের গন্ধ। ঐশু নিজের হাতে অভির প্লেটে ভাত তুলে দিল। মহারাজ, খাসি মাংস দিব? ঐশু, এটা তো বউয়ের দায়িত্ব। ও মা, এতদিন আবু ছিল, এখন বউ হয়েছে, তবে তো দায়িত্ব দ্বিগুণ। দ্বিগুণ নয় খালা, শতগুণ। আমি মহারাজকে ছাড়া কিচ্ছু দেখি না। চারপাশে হাসি রোল পড়ে যায়। অভির গাল লাল হয়ে যায়, কিন্তু তার মনে অদ্ভুত এক প্রশান্তি নেমে আসে। সন্ধ্যায় সবাই ব্যস্ত, আর অভি একা ছাদে দাঁড়িয়ে। আকাশে চাঁদ উঠেছে। সে চুপচাপ চাঁদের দিকে তাকিয়ে ভাবছিল, এমন পরিবর্তন কি সে মেনে নিতে পারবে? হঠাৎ পেছন থেকে মিষ্টি কণ্ঠ ভেসে আসে। মহারাজ, চাঁদ দেখছিস নাকি আমার কথা ভাবছিস? তুই? আমি ছাড়া তোকে একা থাকতে দেব ভাবছিস নাকি? ঐশু, কখনো কখনো মনে হয় আমরা ঠিক করছি তো। অভি, ভালোবাসা যদি সত্যি হয় কোনো পথ ভুল হয় না। আমি তোকে ভালোবাসি, এইটুকুই যথেষ্ট। আচ্ছা, তুই চাইলে আমি আমার ফাজিলপনা কমাতে পারি। না, মানে তোর যেরকম আছিস ভালোই আছিস। এই তো মহারাজ, অবশেষে স্বীকার করলি। অভি বুঝতে পারে তার ভেতরে দেয়াল গলছে ধীরে ধীরে। ঐশ্বর ভালোবাসা, তার নির্লজ্জ সরলতা, এসব তাকে টেনে নিচ্ছে এমন এক জগতে যেখান থেকে পালানো সম্ভব নয়। বিয়ের পরের দিনগুলোতে অভির জীবন যেন পুরোপুরি বদলে গেল। এক সময়কার শান্ত গম্ভীর ছেলেটি এখন প্রতিদিন কোনো না কোনোভাবে ঐশ্বর ফাজিলপনার শিকার। আর আশ্চর্যের বিষয় হলো, সে চাইলেও ঐশ্বর থেকে দূরে থাকতে পারে না। মহারাজ, কাল থেকে তোকে অফিসিয়ালি ডাকতে শুরু করব আমার স্বামী অভি বলে। শুনে কেমন লাগবে? তুই না একটু সিরিয়াস হতে পারিস না? সব কিছু নিয়ে এমন হালকা মজা করিস কেন? কারণ তুই সিরিয়াস মানুষদের সাথে ফাজিল বউদের মজা সবচেয়ে বেশি জমে। অভি বিরক্তির ভান করে আবার বইয়ে চোখ রাখে, কিন্তু ভেতরে ভেতরে তার মুখে হালকা হাসি ফুটে ওঠে। কয়েকদিনের মধ্যে শুরু হলো নতুন এক খেলা। ঐশু ঠিক করেছে যেভাবেই হোক অভির ভেতরের গম্ভীর দেয়ালটা ভেঙে ফেলবে। মহারাজ, খেতে বসে আমাকে না দেখে এত সিরিয়াস মুখ করে ভাত খাচ্ছিস কেন? আরে আমি তো খাচ্ছি, এখন আবার তাকিয়েও খেতে হবে নাকি? অবশ্যই। বউয়ের দিকে না তাকিয়ে ভাত গলায় নামানো মানে অপরাধ। আহারে, আমার ছেলেকে তো একেবারে পড়ালেখার বই থেকে টেনে নামিয়ে এনেছিস ঐশু। খালা, আপনার ছেলেকে আমি ঠিক মানুষ করে ছাড়বো। মানুষ নাকি পাগল করে ছাড়বি? চারদিকে হাসি রোল পড়ে যায়। অভি মাথা নিচু করে খেতে থাকে, কিন্তু ভেতরে ভেতরে ওর বুক কেমন যেন হালকা হয়ে যায়। কিছুদিন পর বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হলো। নতুন বউ নিয়ে অভির প্রথম দিন ক্যাম্পাসে যাওয়া নিয়ে বন্ধুদের উচ্ছ্বাসই শেষ নয়। ও মা, অভি তুই তো একেবারে কাহিনী হয়ে গেছিস। খালাতো আপু এখন তোর বউ। অবশ্য ভাবি, অভিকে তো একটু ছাড় দাও। ওকে দেখে মনে হয় একেবারে ঘরের কোণে লুকিয়ে আছে। ছাড়বো কেন? আমি তো প্রতিজ্ঞা করেছি এই মানুষটাকে একদিন সবার সামনে হাসিখুশি করব। ঐশু, চুপ কর না। চুপ তো হবই, তবে আজ না। বন্ধুরা হাসিতে ফেটে পড়ে। অভির গাল লাল হয়ে যায়, কিন্তু ঐশ্বর চোখে যে স্নেহ আর দুষ্টুমির মিশ্রণ, সেটা তার মনকে অদ্ভুতভাবে শান্ত করে। বিকেলে লাইব্রেরিতে বসে অভি পড়ছিল। হঠাৎ ঐশু এসে চুপচাপ পাশে বসে পড়ে। আবার? মহারাজ, জানিস আমি সব সময় তোর পাশে থাকতে চাই, ক্লাসে, লাইব্রেরিতে, বাড়িতে, সব জায়গায়। আমি কখনো কখনো ভয় পাই। ভয়? কিসের ভয়? সমাজ, আত্মীয় মানুষের কথা এসব নিয়ে। অভি, আমি তোকে একটা প্রশ্ন করি, তুই কি আমাকে ভালোবাসিস না? যদি ভালোবাসিস তাহলে পৃথিবীর সব বাধা আমার সাথে মিলেই ভাঙবো। আমি ভয় পাই না অভি, আমি শুধু চাই তুই আমার পাশে দাঁড়াস। ঐশ্বর চোখে অদ্ভুত দৃঢ়তা, অথচ স্নেহে ভরা কোমলতা। অভির বুক কেঁপে ওঠে। সে প্রথমবারের মতো স্বীকার করে ফেলে এই মেয়েটার প্রতি তার ভেতরের টান অস্বীকার করার মতো নয়। হ্যাঁ ঐশু, আমি তোকে ছাড়া আর কিছু ভাবতে পারি না। এই তো অবশেষে মহারাজ স্বীকার করলো। লাইব্রেরির নীরবতার ভেতর তাদের দুজনেই চোখাচোখি হয়। অভির বুকের ভেতর জমে থাকা দেয়াল একটু একটু করে ভেঙে পড়ে। দিন গড়ায়, রাত নামে। নতুন সংসারে তারা একে অপরকে চিনতে থাকে নতুন ভাবে। ঐশু আগের মতোই ফাজিল, কিন্তু সেই ফাজিল পনার আড়ালে লুকিয়ে থাকা নিখাত ভালোবাসা। অভি, শুনিস? কি? আমি প্রতিদিন রাতে তোকে
নতুন নামে ডাকবো। আজ ডাকবো চুপচাপ মহারাজ। তুই না একেবারে পাগল মেয়ে। হ্যাঁ, তোকে নিয়েই পাগলামি করি। অভি বই বন্ধ করে ঐশ্বর দিকে তাকায়। তার মনে হয় এই পাগল মেয়েটাই তার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। ধীরে ধীরে অভি বুঝতে পারে ঐশ্বর ভালোবাসা তাকে বদলে দিচ্ছে। আগে যে অভি সবসময় চুপচাপ থাকতো, এখন সে একটু হলেও হাসে, বন্ধুদের সাথে মিশে, মায়ের সাথে গল্প করে। আর এই সব কিছুর নেপথ্যে শুধু একজন, ঐশু। মহারাজ, প্রতিদিন একটা কথা মনে রাখিস, তুই একা না, আমি আছি, সব সময় থাকবো। হ্যাঁ ঐশু, তুই থাকলে আমার ভয় কেটে যায়। রাতের আকাশে তারা জ্বলজ্বল করছে। অভি ও ঐশু নিজেদের ভিতরে সব দ্বিধা ভেঙে একে অপরের কাছে আসতে থাকে। তাদের ভালোবাসার গল্প তখনও শুরু, কিন্তু সেই শুরুতেই লুকিয়ে আছে অদ্ভুত এক দৃঢ়তা, যা ভাঙা যায় না, যা থামানো যায় না। বিয়ের পর কয়েকদিনেই অভির জীবন নতুন ছন্দে বাঁধা পড়ল। একদিকে দায়িত্ব, অন্যদিকে ঐশ্বর দুষ্টুমি। আর এই দুইয়ের টানা পড়েনে অভি কখনো বিরক্ত, আবার কখনো ভেতরে ভেতরে আনন্দে ভরে ওঠে। সকালবেলা রান্নাঘর থেকে ভেসে আসছে ভাজা ডালের গন্ধ। অভি বই হাতে বসেছিল বারান্দায়। ঐশু এসে পেছন থেকে চুলে আঙ্গুল চালিয়ে দিল। আরে ঐশু, তুই না একেবারে... কি ফাজিল বউ! হ্যাঁ তাই তো, মানুষ বই পড়ছে আর তুই এসে ভৌতিক সিনেমার মতো চুলে হাত দিলি। ভৌতিক? আমি নাকি ভৌতিক? আচ্ছা, যদি ভৌতিক হই তবে তুই আমার শিকার। তুই না একেবারে শেষ। ঐশুর কথায় অভি একটু থমকে যায়। সত্যি তো, ঐশু ছাড়া তার জীবন হয়তো এমন নিরসই থেকে যেত। দুপুরে সবাই খেতে বসেছে, খালারা, মামারা, ছোট ভাই বোন সবাই একসাথে। খাওয়া দাওয়ার মাঝেই হঠাৎ ঐশু দাঁড়িয়ে উঠে গেল। কোথায় যাচ্ছিস? মিনিট খানেক পর ঐশু হাতে ঠান্ডা দইয়ের বাটি নিয়ে এলো। অপেক্ষা কর মহারাজ, মিষ্টি ছাড়া খাওয়া শেষ করতে পারে না, তাই আমি এনেছি। ঐশু, এত লোকের সামনে? আরে ওরে বউ, মিষ্টির থেকেও তোর যত্নই বড় মিষ্টি। অভি, তোর কপালে তো দেখি রোজ রোজ এমন আয়োজন। চারপাশে হাসি রোল পড়ে গেল। ঐশু লাজুকভাবে মাথা নিচু করল, কিন্তু ভেতরে কোথাও অদ্ভুত এক শান্তি নেমে এলো। সন্ধ্যার দিকে অভি বিশ্ববিদ্যালয়ের পড়া নিয়ে চিন্তিত। হঠাৎ ঐশু এসে বই টেনে নিল। আরে এটা করছিস কি? তুই সবসময় বই নিয়ে এসে পড়ে থাকিস, আমাকে কি একটু সময় দিবি না? সময় তো দেই। মিথ্যা। আমি চাই তুই আমাকে শুধু স্বামী হিসেবে নয়, বন্ধু হিসেবেও কাছে টানিস। আমি তোকে বন্ধু ভাবতেই ভয় পাই। ভয় কেন? তোর কাছে আমি যেন নিজেকে হেরে যাওয়ার মানুষ মনে করি। তুই সবসময় জিতে যাস। আহা মহারাজ, তুই হারিস বলেই তো আমি জিতি। এই জিত হারই আমাদের ভালোবাসার আসল খেলা। অভির বুকের ভেতর কেমন যেন নরম হয়ে গেল। ঐশুর কণ্ঠে ছিল আশ্বাস, ভালোবাসা আর দুষ্টুমি মিলিয়ে অদ্ভুত এক মিশ্রণ। দিন কয়েক পরে ক্যাম্পাসে বড় অনুষ্ঠান। অভি চুপচাপ দাঁড়িয়েছিল পেছনে। ঐশু এসে জোর করে তাকে সামনে নিয়ে গেল। ঐশু, এত লোকের সামনে ভয় পাচ্ছিস? আমি তো পাশে আছি। সেদিন প্রথমবারের মতো অভি বন্ধুদের সামনে মাইক্রোফোন হাতে নিল। গলা কাঁপছিল, হাত ঘামছিল, কিন্তু পেছন থেকে ঐশু মুচকি হেসে তাকাচ্ছিল। সেই হাসি তাকে সাহস দিল। ওরে বাবা, অভির ভাষণ! সব কৃতিত্ব ভাবির। মহারাজকে আমি ধীরে ধীরে বদলে ফেলেছি। হ্যাঁ, তুই আমাকে বদলে দিচ্ছিস। অনুষ্ঠানের পর ছাদে দাঁড়িয়েছিল তারা দুজন। চারপাশে অন্ধকার, আকাশে তারা। অভি, জানিস তোকে নিয়ে আমার স্বপ্ন আছে। আমি চাই আমরা শুধু একে অপরের নয়, একসাথে পৃথিবীর সামনে দাঁড়াবো। আমি ভেবেছিলাম তুই শুধু ফাজিল একটা মেয়ে। আর এখন বুঝছি তুই আমার জীবনের সবচেয়ে বড় শক্তি। তাহলে প্রতিজ্ঞা কর, কখনো আমাকে একা ছাড়বি না। প্রতিজ্ঞা করছি, ঐশু, যত বাধাই আসুক তোকে ছাড়া আমি কিছু ভাববো না। সেই রাতে চাঁদের আলোয় দাঁড়িয়ে তারা দুজন নতুন করে শপথ নিল। ভালোবাসা, দুষ্টুমি আর বিশ্বাসের এই মিশ্রণই তাদের জীবনের মূল চালিকা শক্তি হয়ে উঠল। দিন গড়ালো, সময় এগোলো। ঐশুর ফাজিলপনা এক মুহূর্তের জন্য কমল না। তবে অভি এখন আর বিরক্ত হয় না, বরং ওর মুখে হাসি ফুটে ওঠে। মহারাজ, জানিস আজকে তোর নাম কি রেখেছি? আবার নতুন নাম? হ্যাঁ, আজ থেকে তুই আমার চিরদিনের বোকা। বোকা আবার ভালো? হ্যাঁ, কারণ এই বোকাটাই আমাকে পৃথিবীর সব কিছু ভুলিয়ে দেয়। অভি বুকের ভেতর অদ্ভুত শান্তি অনুভব করলো। ঐশুর ফাজিলপনা, খুনছুটি আর ভালোবাসাই তার জীবনের সবচেয়ে বড় আশ্রয়।
সময় ধীরে ধীরে কেটে যাচ্ছিল। সংসারের নতুন ছন্দে অভি অভ্যস্ত হয়ে উঠছিল, যদিও মাঝে মাঝে তার ভেতরে দ্বিধা সংকোচ মাথাচাড়া দিয়ে উঠত। কিন্তু ঐশ্বর সরল ভালোবাসা, নির্লজ্জ ফাজিলপনা আর অকৃত্রিম যত্ন অভির জীবনের প্রতিটি দেয়াল ভেঙে দিচ্ছিল। সকালবেলা বারান্দায় বসে অভি কফি খাচ্ছিল। দূরে সূর্যের আলো পাতার ফাঁক দিয়ে ভেসে আসছে। ঠিক তখনই ঐশু এসে অভির পাশে দাঁড়ালো। মহারাজ, কফি খাচ্ছিস অথচ আমাকে না বলে? আরে আমি ভেবেছিলাম তুই ঘুমাচ্ছিস। তাই বলে একা কফি খাওয়া যায় বউয়ের সাথে ভাগ না করে? আচ্ছা আচ্ছা, পরের কাপটা তোকে দিচ্ছি। শুধু কাপটা দিলেই হবে না, আমার হাতে বানিয়ে খাওয়াবি। অভি প্রথমে দ্বিধায় পড়ল। সে কখনো কারোর জন্য কফি বানায়নি, কিন্তু ঐশ্বর জেদের কাছে হার মানলো। রান্নাঘরে গিয়ে অগোছালো ভাবে কফি বানিয়ে নিয়ে আনলো। বাহ, আমার মহারাজ রান্নাঘরে ঢুকেছে, এ তো ইতিহাস। ইতিহাস না, তোর জুলুম। উফ, স্বাদটা অদ্ভুত হলেও আমার জীবনের সেরা কফি, কারণ এটা তুই বানিয়েছিস। ঐশ্বর চোখের উজ্জ্বলতা দেখে অভির বুক ভরে উঠল। মনে হলো এতটুকু পরিশ্রমই তার জীবনের সবচেয়ে বড় পুরস্কার এনে দিল। দিন কেটে যাচ্ছিল। বিশ্ববিদ্যালয়ে অভির পড়াশোনা আর সংসারে ঐশ্বর ফাজিলপনা দুটোই সমানতালে চলছিল। একদিন ক্লাস শেষে অভি লাইব্রেরিতে বই খুঁজছিল। হঠাৎ ফোনে মেসেজ ভেসে উঠল। মহারাজ, তোর জন্য সারপ্রাইজ আছে, তাড়াতাড়ি বাসায় আয়। আবার কি সারপ্রাইজ যে করে রেখেছে? বাসায় ফিরে দেখলো ঘর ভর্তি বেলুন, টেবিলে কেক রাখা। এটা কি ঐশু? আজ তো কোনো বিশেষ দিন নয়। আজ থেকে প্রতি মাসে এই তারিখে আমাদের ভালোবাসা দিবস। তুই রাজি থাক বা না থাক, আমি উদযাপন করব। তুই না একেবারে পাগল? হ্যাঁ, তোর জন্যই পাগল। কেকের মিষ্টির স্বাদ মুখে লেগে রইল, কিন্তু তার থেকেও মিষ্টি ছিল ঐশ্বর সেই হাসি। অভির মা সুমনা মাঝে মাঝে অবাক হয়ে দেখতেন তার গম্ভীর ছেলে বদলে যাচ্ছে। যে ছেলেটা আগে পড়াশোনায় ডুবে থাকতো, হাসতো না, কথা বলতো না, এখন সে মায়ের সাথে গল্প করছে, পরিবারের সাথে কাজে হাত লাগাচ্ছে। ঐশু, তুই আমার ছেলেকে একেবারে অন্য মানুষ বানিয়ে ফেলেছিস। খালা, মানুষ বানানো আমার দায়িত্ব, তবে আমি চাই আপনার ছেলেকে শুধু মানুষ নয়, সুখী মানুষ বানাতে। আল্লাহ তোকে সুখী করুক মা। মায়ের আশীর্বাদ অভির কানে পৌঁছালো। বুক ভরে গেল অদ্ভুত এক আবেগে। রাত গভীর, আকাশের চাঁদ ঝলমল করছে। অভি খাটে বসে পড়ছিল। ঐশু হঠাৎ বই সরিয়ে দিয়ে অভির কাঁধে মাথা রাখলো। মহারাজ, জানিস মাঝে মাঝে আমি ভয় পাই। তুই ভয় পাস কিসের? যদি কোনোদিন তুই আমাকে ভালোবাসতে না পারিস। ঐশু, আমি তোকে ছাড়া কিছু ভাবতেই পারি না। তুই আমার জীবনের সবচেয়ে বড় আশ্রয়। সত্যি? হ্যাঁ, এটা প্রতিজ্ঞা ঐশু। যত বাধাই আসুক আমি তোকে ছাড়া কখনো থাকবো না। ঐশুর চোখে অশ্রু টলমল করছিল, কিন্তু সে অশ্রুই ছিল তার জীবনের সবচেয়ে বড় আনন্দের চিহ্ন। অভি ও ঐশু সেদিন বুঝল তাদের সম্পর্ক শুধু দুষ্টুমি আর হাসি নয়, গভীর বিশ্বাসের উপর দাঁড়িয়ে আছে। দিনের পর দিন তাদের বন্ধন আরো দৃঢ় হতে লাগলো। কখনো খুনসুটি, কখনো তর্ক, আবার কখনো নীরব বোঝাপড়া। সব মিলিয়ে তাদের জীবন হয়ে উঠল রঙিন। মহারাজ, তোর নাম আজ থেকে আমার বোকা রাজা। আর তুই? আমি তোর ফাজিল রানী। হাসির শব্দ মিলিয়ে গেল রাতের নীরবতায়। আকাশের তারা যেন সাক্ষী হলো তাদের ভালোবাসার অদ্ভুত খুনসুটির। এভাবেই ধীরে ধীরে তাদের গল্প এগোতে থাকে, যেখানে প্রতিটি দিন নতুন রঙে রাঙানো, প্রতিটা রাত নতুন প্রতিজ্ঞায় বাঁধা। সময়ের সঙ্গে সঙ্গে অভি ও ঐশ্বর সম্পর্ক আরও দৃঢ় হয়ে উঠছিল। বিয়ের প্রথম মাস কেটে গেছে, তবুও ঐশ্বর ফাজিলপনা একটুও কমেনি, বরং প্রতিদিন নতুন রূপে হাজির হচ্ছে। ভোরবেলা পাখির ডাক শোনা যাচ্ছে। অভি বারান্দায় দাঁড়িয়ে খোলা বাতাস খাচ্ছে, হাতে বই, চোখে ঘুম ঘুম ভাব। হঠাৎ পিছন থেকে কারো হাত এসে চোখ চেপে ধরলো। বল দেখি, কে আমি? এই কাজটা তো একটা মানুষ পারে যে আমার পড়াশোনা 12টা বাজায়। হায় রে, আমি তোকে নাস্তা খাওয়াতে আসলাম, আর তুই আমাকে দোষী বানালি। তুই না খালি নাটক করিস? নাটকে যদি হয় তবে তুই আমার হিরো। অভির বুকের ভেতর হালকা কাঁপন জাগে। সে কিছু বলে না, কেবল বই বন্ধ করে ঐশ্বরীর দিকে তাকিয়ে থাকে। সকালবেলা নাস্তায় সবাই একসাথে বসেছে। খালা, মামা, ছোট ভাই বোন সবাই মিলে হইচই করছে। ঐশু এবার নতুন চাল চাললো। শোনো শোনো, আজ থেকে অভিকে আমি অফিসিয়ালি একটা ডাকনাম দেব, আমার সিরিয়াস মহারাজ। আহারে, আমার ছেলে শান্ত স্বভাবটা আর থাকলো না। ঐশু, ঐশু, তুই না এসব? মহারাজ,
গম্ভীর হওয়ার দরকার নেই, আমি আছি না তোকে ব্যালেন্স করতে। চারপাশে হাসি রোল পড়ে যায়। অভি মুখ লাল করে হেঁটে থাকে। ভেতরে ভেতরে যদিও তার বুকের ভেতর আনন্দে ভরে উঠছে। দুপুরে বিশ্ববিদ্যালয়ে ক্লাস ছিল। অভি ব্যাগ গুছাচ্ছিল। ঐশু দরজার সামনে দাঁড়িয়ে হাত গুটিয়ে হাসছিল। এবার আবার কি প্ল্যান? আমি তোর সাথে যাব। কি ক্লাসে? হ্যাঁ, আজ না গেলে তোরাই বুঝবি না যে অভির বউ আসলেই কত ফাজিল। ওই সব সিরিয়াস জায়গায় মজা করিস না। অভি, আমি চাই তুই আমার সাথে গর্ব কর। আমি শুধু মজা করি না, তোর পাশে থেকেও লড়তে চাই। অভি কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর মাথা নেড়ে সম্মতি দিল। বিশ্ববিদ্যালয়ে গিয়ে অবস্থা অন্যরকম হলো। বন্ধুরা তো আর ছেড়ে কথা বলে না। ওহে ভাবি আসছেন? অবির তো গোপন এনার্জি সোর্স আছে ঐশী ভাবি। ঠিকই ধরেছিস, মহারাজ আমার ছাড়া চলতে পারে না। ঐশু, অভির মুখ লাল হয়ে যায়, কিন্তু বন্ধুদের হাসির আড়ালে সে খেয়াল করে ঐশীর চোখে ভরসার দীপ্তি, যেন সে অভিকে একা কখনো ফেলবে না। বিকেলে লাইব্রেরি, চারপাশে নীরবতা। অভি বই পড়ছিল। হঠাৎ ঐশু টেবিলে মাথা রেখে গম্ভীর ভঙ্গিতে বসে পড়ল। তুই আবার এখানে কেন? অভি, জানিস মাঝে মাঝে ভয় পাই। ভয় কিসের? তুই যদি কোনো দিন আমাকে ছেড়ে যাস। ঐশু, আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না। তাহলে প্রতিশ্রুতি দে, যাই হোক আমরা একসাথে লড়বো। প্রতিশ্রুতি দিলাম। ঐশু চোখ মুছে হাসলো, আর অভির বুকের ভেতর ভরে উঠল এক নতুন শক্তি। রাতে বাড়িতে সবাই গল্প করছে। ঐশু হঠাৎ অভির পাশে বসে হাত ধরে ফিসফিস করে বলল, জানিস, আজ তোকে দেখে মনে হলো তুই শুধু আমার মহারাজ না, তুই আমার সাহসও। আর তুই আমার ফাজিল বউ, যে আমাকে বদলে দিয়েছে। বদলেছি নাকি আসল মানুষ বের করে এনেছি? দুটোই। রাতের আকাশে চাঁদ উজ্জ্বল। অভি ও ঐশু বুঝতে পারে তাদের গল্পটা শুধু খুনছুটি বা ফাজিলপনা নয়, এটা এক গভীর ভালোবাসার গল্প, যা ধীরে ধীরে আরো শক্তিশালী হয়ে উঠছে। দিন যায়, সময় এগোয়। নতুন সংসারের হাসি খুশি, খুনছুটি, দায়িত্ব সব একসাথে মিশে যাচ্ছে। ঐশু যেমন ফাজিল, তেমনই গভীর ভালোবাসায় ভরা। আর অভি, যে একসময় ছিল গম্ভীর, এখন তার মুখেও প্রতিদিন নতুন হাসি ফুটছে। মহারাজ, জানিস তো তুই আমার জীবনের সবচেয়ে বড় জয়। আর তুই আমার সবচেয়ে সুন্দর দুষ্টুমি। তাদের জীবনে নতুন অধ্যায় শুরু হচ্ছে, যেখানে ভালোবাসা আর ফাজিলপনা হাতে হাত ধরে এগিয়ে চলেছে। মেয়ের আনন্দ ধীরে ধীরে কাটতে শুরু করেছে। এখন জীবনের বাস্তবতার সামনে এসে দাঁড়াচ্ছে। অভির পড়াশোনা শেষ হয়নি, সামনে থিসিস, ভবিষ্যতের চাকরি, সবকিছু তাকে ভাবাচ্ছে। কিন্তু ঐশু যেন এইসব নিয়ে একটুও চিন্তিত নয়। সে শুধু জানে অভিকে ভালোবাসলেই সব সহজ হয়ে যায়। এক বিকেল, অভি বারান্দায় বসে কাগজে কিছু হিসাব করছে। ঐশু চুপচাপ এসে তার কাঁধে মাথা রাখলো। কি হিসাব করছিস? ভবিষ্যৎ। আমার পড়াশোনা শেষ হতে আর 1 বছর লাগবে। চাকরি কবে পাবো জানি না। সংসারে খরচ, দায়িত্ব সব মিলিয়ে ভয় লাগে। ভয় লাগছে? তাহলে তো ভালো। ভালো? হ্যাঁ, কারণ তুই ভয় পাচ্ছিস মানে তুই দায়িত্ব নিচ্ছিস। ভয় যদি না পেতিস তবে আমি চিন্তিত হতাম। তুই না একেবারে অদ্ভুত মেয়ে। অদ্ভুত বউ মানেই তো তোকে বাঁচিয়ে রাখবো। অভির বুকের ভেতর জমে থাকা দুশ্চিন্তার মেঘ যেন একটু একটু করে কেটে যেতে থাকে। রাতে খাওয়ার পর সবাই গল্প করছে। খালা অভিকে নিয়ে বললেন, অভি, তোর পড়াশোনার চাপ অনেক বুঝি, কিন্তু সংসারের দায়িত্বও আছে। জানি খালা, চেষ্টা করছি। খালা, অভিকে নিয়ে চিন্তা করবেন না, আমি আছি না। আমি জানি একদিন আমার মহারাজ সবাইকে গর্ব করার সুযোগ দেবে। আচ্ছা, তাহলে তোর ভরসায় থাকি। চারপাশে মৃদু হাসি। অভি অবাক হয়ে ঐশুর দিকে তাকায়। ওর চোখে ভরসার এমন দীপ্তি ছিল যে অভির মনে হলো সে হয়তো সত্যিই পারবে। পরের দিন লাইব্রেরিতে পড়াশোনা করছিল অভি। ঐশু সেখানে ঢুকে সরাসরি বলল, মহারাজ, এই বই পড়ে কি হবে যদি আমার সাথে সময় না কাটাস? ঐশু, সিরিয়াস হচ্ছি। আচ্ছা, তুই সিরিয়াস হ, আমি শুধু পাশে বসবো। ঐশু কোনো শব্দ না করে শুধু অভির দিকে তাকিয়ে থাকলো। অভি বুঝলো তার এই নীরব উপস্থিতি তাকে শক্তি দিচ্ছে। কিছুদিন পর অভির একটা বড় প্রেজেন্টেশন ছিল বিশ্ববিদ্যালয়ে। সে নার্ভাস হয়ে পড়েছিল। ঐশু, আমি যদি ফেল করি? তুই যদি ফেল করিস তবে আমি পুরো ক্লাসের সামনে ঘোষণা দেব আমার স্বামী সেরা। আরে সবাই হাসাহাসি করবে। হাসুক না, আমার কাছে তুই সেরা, এটাই যথেষ্ট। ঐশুর সেই দৃঢ়তায়
অভির ভেতর নতুন আত্মবিশ্বাস জন্ম নিল। আর আশ্চর্যের বিষয় হলো সেই প্রেজেন্টেশনে অভি সবার প্রশংসা কুড়ালো। রাতে বাড়ি ফিরে অভি চুপচাপ ছাদে দাঁড়িয়েছিল। আকাশে অগণিত তারা। হঠাৎ ঐশু এসে তার হাত ধরে বলল, মহারাজ, আজ তোকে দেখে আমি আরো গর্বিত হলাম। ঐশু তুই না থাকলে আমি হয়তো ভেঙে পড়তাম। আমি তো বলেছিলাম আমি শুধু ফাজিল বউ না, আমি তোর শক্তি। হ্যাঁ, তুই আমার শক্তি, আমার ভালোবাসা আর আমার পুরো পৃথিবী। তাহলে আমাকে প্রতিজ্ঞা কর, ভবিষ্যৎ যত কঠিনই হোক আমরা একসাথে লড়বো। প্রতিজ্ঞা করছি ঐশু, আমি শুধু তোর সাথেই স্বপ্ন গড়তে চাই। আকাশের নিচে দাঁড়িয়ে অভি ও ঐশু নতুন করে হাত মেলালো। একে অপরের ভরসা হয়ে তারা এগিয়ে চলার প্রতিশ্রুতি দিল। রাত গভীর হলো, শোবার ঘরে আলো নিভে গেছে। ঐশু অভির বুকে মাথা রেখে আসতে বলল, জানিস মহারাজ, ভবিষ্যৎ যতই কঠিন হোক আমি তোকে ভালোবেসেই জিতবো। আর আমি তোকে ভালোবেসেই বাঁচবো। তাদের নিঃশব্দ আলিঙ্গনে মিশে গেল সব দুশ্চিন্তা। ভালোবাসা আর ভরসার এই বন্ধনই তাদের ভবিষ্যতের পথে আলো জেলে রাখবে। রাতের অন্ধকার নেমে এসেছে। অভি বই হাতে বসে আছে, কিন্তু পাতাগুলো উল্টানো হচ্ছে না। মাথার ভেতরে ভবিষ্যতের টানাপোড়েন ঘুরপাক খাচ্ছে। সংসার, পড়াশোনা, সমাজের কথা সবকিছু যেন একসাথে তার বুকের ভেতর চাপ সৃষ্টি করছে। মহারাজ, বইটা তো পড়ছিস না, কেবল তাকিয়ে আছিস কেন? ঐশু, আমি ভেবে পাই না, এত দায়িত্ব, এত চাপ আমি কি পারবো সামলাতে? তুই একা সামলাতে হবে কে বলেছে? আমি আছি তো। সংসার মানেই দুজনের যুদ্ধ মহারাজ, তুই শুধু আমার পাশে থাকিস। অভি চুপচাপ তাকিয়ে থাকে ঐশুর চোখে। সেখানে সে খুঁজে পায় অদ্ভুত এক নিশ্চয়তা, যা সব ভয়কে মুছে দেয়। কিন্তু তুই তো সবসময় হেসে খুনসুটি করে কাটাস, কখনো ভয় পাস না? ভয় পাই, কিন্তু তার চেয়েও বেশি ভালোবাসি। ভালোবাসা থাকলে ভয় কখনো জিততে পারে না। অভির বুক কেঁপে ওঠে। সে বুঝতে পারে ঐশুর এই নির্ভীক ভালোবাসাই তার জীবনের সবচেয়ে বড় শক্তি। আচ্ছা, যদি বলি আমি কাল থেকে সিরিয়াস হয়ে যাব, ফাজিলপনা বাদ দিয়ে কেবল সংসারের কথা চিন্তা করব? না না, তুই বদলাস না, তোর এই ফাজিলপনাই আমাকে বাঁচায়। এই তো অবশেষে স্বীকার করলি। অভির ঠোঁটে লাজুক হাসি ফুটে ওঠে। ওর ভেতরের ভয়গুলো ধীরে ধীরে গলে যেতে থাকে ঐশুর আলিঙ্গনে। কয়েকদিন পর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার প্রস্তুতি শুরু হলো। অভি বইয়ে ডুবে গেছে, কিন্তু ঐশু আবারও ফাজিলপনার ফাঁদে ফেলে দেয়। এত পড়াশোনা করছিস কেন? আমি কি তোর জীবনের সিলেবাসে নেই নাকি? ঐশু প্লিজ, পরীক্ষাটা অনেক কঠিন। কঠিন হোক, আমি তো আছি। মনে রাখিস, তোর জীবনের সবচেয়ে বড় প্রশ্নপত্র আমি, আর তুই সেই উত্তরদাতা। তুই না একেবারে পাগল? হ্যাঁ, তবে তোর জন্য পাগল। ঐশুর এক একটা কথা অভির বুকের ভেতর অদ্ভুত প্রশান্তি নামিয়ে আনে। পড়াশোনার চাপ, ভবিষ্যতের ভয়, সবকিছু এক মুহূর্তের জন্য মিলিয়ে যায়। একদিন বিকেলে ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছিল অভি। হঠাৎ পিছন থেকে ঐশুর কণ্ঠ ভেসে এলো, মহারাজ জানিস, আমি তোকে নিয়ে অনেক স্বপ্ন দেখি। আমরা একসাথে থাকবো, সবকিছু সামলাবো। তুই আমার সাহস আর আমি তোর হাসি। আমি ভেবেছিলাম আমি তোর প্রাপ্য না। প্রাপ্য অপ্রাপ্যের খেলা ভালোবাসায় চলে না। আমি তোকে বেছে নিয়েছি, এটাই আমার পৃথিবীর সবচেয়ে বড় জয়। অভির বুকের ভেতরে সব ভাঙন যেন এক মুহূর্তে জোড়া লাগলো। সে বুঝলো ভবিষ্যতের যে কোনো ভয়কে জয় করার শক্তি ঐশই। ঐশু, আমি প্রতিজ্ঞা করছি, যাই হোক আমি তোকে ছাড়বো না। আমিও মহারাজ, যত ঝড় আসুক আমি তোর হাত ছেড়ে যাব না। রাত নেমে আসে, আকাশ ভরা তারা, মিষ্টি হাওয়া। অভি আর ঐশু পাশাপাশি বসে আছে হাত ধরে। তাদের মাঝে নীরবতা, অথচ সেই নীরবতার ভেতর লুকিয়ে আছে হাজারো কথা। অভি, জানিস আমি তোকে নতুন নামে ডাকতে চাই। আবার নাম? হ্যাঁ, এখন থেকে তুই আমার চিরকালের সাহস। আর তুই আমার চিরকালের আলো। তারা দুজন একে অপরের চোখের দিকে তাকায়। ভালোবাসার সেই গভীরতা, দুষ্টুমির সেই মিশ্রণ আর প্রতিজ্ঞার দৃঢ়তায় তাদের সম্পর্ক আরও অটুট হয়ে ওঠে। ভবিষ্যতের পথ কণ্টকাকীর্ণ হলেও ঐশুর ভালোবাসা অবির ভিতরে নতুন এক আলো জ্বালায়। আর অবি বুঝতে পারে এই ফাজিল বই তার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ, সবচেয়ে বড় শক্তি। দিন যত গড়াচ্ছিল অভি বুঝতে পারছিল ঐশু শুধু তার বউ নয়, তার জীবনের প্রতিটি মুহূর্তের সঙ্গী। ক্লাস, পড়াশোনা, পরিবার, সব জায়গায় ঐশু তাকে নিয়ে খেলাধুলা করত, খুনছুটি করত, আর একই সাথে সাহসও দিত। মহারাজ, পড়াশোনা করতে করতে কফি চাইবে না আমার চোখের চা দৃষ্টি? আবার শুরু হলো?
শুরু না, এটা প্রতিদিনের রুটিন। আমি তোকে না খোঁচালে তুই কেমন যেন একেবারে গম্ভীর পাথর হয়ে যাস। তাহলে তুই আমাকে ভাঙতে এসেছিস, তাই তো? ঠিক তাই, তোর ভেতরের গম্ভীর মানুষটাকে ভেঙে একেবারে হাসি খুশি মানুষ বানাবো। অভির মনে হয় সত্যি ঐশু ছাড়া তার জীবনটা কতটা নিস্তেজ হতো। একদিন ক্যাম্পাসে ক্লাস শেষে অভি বের হচ্ছিল। হঠাৎ ঐশু এসে অভির হাত ধরে টেনে নিল পাশের বাগানে। এভাবে টানছিস কেন? সবাই দেখবে। তাই তো চাই সবাই জানুক আমি আমার স্বামীকে লুকিয়ে রাখি না। তুই না একেবারে একেবারে ফাজিল বউ, তাই না? অভি হালকা লজ্জায় মুখ ঘুরিয়ে নেয়, কিন্তু ভিতরে ভিতরে তার বুক কেমন যেন হালকা হয়ে যায়। অভি, জানিস আমি চাই তুই শুধু ভালো ছাত্র না, ভালো স্বামীও হ। আমার পাশে দাঁড়াস সব সময়। চেষ্টা করছি ঐশু, আমি ভয় পাই ভবিষ্যৎ নিয়ে। ভয় পাবি না, আমি আছি। তুই যখন ভয় পাস তখন আমিই তোর সাহস। ঐশুর কথায় অভির বুক কেঁপে ওঠে। সে বুঝতে পারে ভবিষ্যতের ভয় যত বড় হোক, ঐশুর হাত ধরলে সেটা ছোট হয়ে যায়। রাত গভীর, আকাশে হালকা চাঁদ উঠেছে। অভি বইয়ের পাতায় চোখ রাখলেও মন বসছে না। হঠাৎ ঐশু এসে পাশে বসে পড়ে। মহারাজ, এত রাত অবধি বই পড়ছিস কেন? আমার সাথে একটু গল্প করবি না? ঐশু প্লিজ, পরীক্ষার সময়। আচ্ছা, আমি তোকে বিরক্ত করব না, শুধু পাশে এসে বসবো। অভি কিছু বলে না। ঐশু চুপচাপ মাথা রেখে বসে থাকে অভির কাঁধে। কয়েক মিনিট পরে অভি বই বন্ধ করে ফেলে। ঐশু তুই না থাকলে আমি হয়তো অনেক আগেই ভেঙে পড়তাম। তাহলে প্রতিজ্ঞা কর তুই আর কখনো একা লড়তে যাবি না। প্রতিজ্ঞা করছি। সেই রাতে তারা দুজন অনেকক্ষণ ধরে কথা বলে, ভবিষ্যৎ নিয়ে, স্বপ্ন নিয়ে, ভয়ের আড়ালে লুকিয়ে থাকা ভালোবাসা নিয়ে। আর একে অপরকে প্রতিশ্রুতি দেয় যত ঝড়ঝাপটা আসুক একসাথে সামলাবে। কিছুদিন পর বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান। ঐশু অভিকে নাম লেখাতে জোর করে। আমি গান গাইবো? কখনো তো এমন করি নাই। মহারাজ, তুই পারবি, আমি তোকে বিশ্বাস করি। তুই শুধু সাহস করে মাইক্রোফোনটা ধর। যদি ভুল হয়? আমি তো পাশে থাকবো, তুই শুধু শুরু কর। সেদিন অভি প্রথমবার স্টেজে দাঁড়ালো। কণ্ঠ কাঁপছিল, হাত ঘামছিল, কিন্তু দর্শকের ভিড়ের মাঝে ঐশ্বর হাসি মাখা মুখ দেখে তার বুকটা ভরে গেল সাহসে। গান শেষ হতেই সবাই হাততালি দিল। দেখলি তো, আমার মহারাজ সব পারে। আসলে তুই না থাকলে পারতাম না। আমি তো সবসময়ই থাকবো। অভি বুঝতে পারলো ঐশু শুধু তাকে ভালোবাসে না, তাকে নিজের থেকে ভালো মানুষও বানায়। রাত শেষে ভোর আসে। জানালার পাশে দাঁড়িয়ে অভি সূর্যোদয় দেখছিল। হঠাৎ ঐশু পেছন থেকে এসে হাত জড়িয়ে ধরে। মহারাজ, জানিস প্রতিদিন সকালে আমি তোর চোখের ভেতরে নতুন আলো খুঁজি। তুই হাসলেই মনে হয় আমার সব ভয় মুছে যায়। আমি তোকে প্রতিদিন নতুন করে আবিষ্কার করি ঐশু। তাহলে একটা প্রতিশ্রুতি দিবি? কি প্রতিশ্রুতি? যত দূরেই যাই, যত কষ্টই আসুক, আমরা যেন কখনো একে অপরের হাত না ছাড়ি। প্রতিশ্রুতি দিলাম। তাদের দুজনের চোখে জল এসে যায়, কিন্তু সেই জল ছিল আনন্দের, ভালোবাসার, বিশ্বাসের। অভি এখন আর একা নয়, ঐশু আছে, তার শক্তি, তার আলো। ভবিষ্যৎ যতই অনিশ্চিত হোক না কেন, ঐশুর ভালোবাসা তাকে প্রতিদিন নতুন করে বাঁচতে শেখায়। মহারাজ, মনে রাখিস, তুই আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। আর তুই আমার জীবনের সবচেয়ে বড় শক্তি। তাদের জীবনের এই যাত্রা হয়তো কেবল শুরু, কিন্তু সেই শুরুতেই তারা খুঁজে পেয়েছে ভালোবাসার সবচেয়ে সত্য রূপ। সময় থেমে থাকে না। অভি আর ঐশুর সম্পর্ক দিন দিন আরো গভীর হচ্ছিল, তবে গভীরতার সঙ্গে সঙ্গে বাড়ছিল নতুন নতুন চ্যালেঞ্জও। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা, পরিবারের দায়িত্ব, ভবিষ্যতের অনিশ্চয়তা, সব মিলিয়ে অভির বুকের ভেতর কখনো কখনো এক অদ্ভুত চাপ অনুভব হতো। অথচ ঐশু সবসময় পাশে দাঁড়িয়ে তাকে সহজ করে তুলত। মহারাজ, তুই এত ভাবিস কেন? পৃথিবী যদি আজ শেষও হয়ে যায়, তবু আমরা একসাথে আছি। ঐশু, আমি ভাবি আমাদের ভবিষ্যতের কথা। তুই এত সহজে সব মেনে নিতে পারিস, কিন্তু আমার মনে হয় আমি তোকে কতটুকু সুখ দিতে পারবো। সুখ কেবল টাকা বা বড় চাকরিতে না অভি। সুখ হলো আমরা একে অপরকে যতটুকু ভালোবাসতে পারি। ঐশুর কথাগুলো অভির মনে একরকম সান্ত্বনা দিলেও ভেতরে ভেতরে সে জানতো বাস্তব জীবনে শুধু ভালোবাসা দিয়ে টিকে থাকে না। একদিন বিকেলে অভি বাড়ি ফিরছিল। দরজার কাছে শুনতে পেল মা আর খালার কথোপকথন। ঐশু তোকে ভীষণ ভালোবাসে, সেটা আমি জানি, কিন্তু অভির পড়াশোনা শেষ না হওয়া পর্যন্ত সংসারের বোঝা কি সামলাতে পারবে? আপা, আমি মেয়ে মানুষ হয়েও সাহসী।
আমার মেয়ে আরও বেশি সাহসী হবে। অভি আর ঐশীও যদি একে অপরকে সত্যিকারে ভালোবাসে তাহলে তারা সব সামলাতে পারবে। দরজার ওপাশ থেকে সব শুনে অভির বুক কেঁপে উঠল। সে বুঝল শুধু তার আর ঐশ্বর নয়, তাদের পরিবারও এই সম্পর্ক নিয়ে চিন্তিত। সেদিন রাতে অভি জানালার পাশে বসেছিল। হঠাৎ ঐশু এসে কাঁধে হাত রাখলো। কি ভাবছিস? ভাবছি তুই আমার সাথে এত কষ্টের জীবন কাটাতে পারবি তো। কষ্টও যদি তোর হাত ধরে আসে আমি খুশি হব, কারণ কষ্ট ভাগাভাগি করলে হালকা হয়, আর আমি তোকে কখনো একা কষ্ট পেতে দেব না। ঐশুর কথায় অভির চোখ ভিজে উঠল। সে বুঝল ভালোবাসা শুধু সুখ ভাগাভাগি নয়, কষ্ট ভাগাভাগি করার সাহসও। এরপর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার সামনে এলো। অভি গভীর মনোযোগ দিয়ে পড়াশোনা করলো, কিন্তু ঐশু সবসময় তার পড়ার সাথে হয়ে থাকতো। পড়াশোনার জ্বালানি এসে গেল। তুই না থাকলে আমি হয়তো এক কাপ চাও বানাতে পারতাম না। আমি শুধু তোর চায়ের কাপ নই, তোর ভবিষ্যতের সঙ্গীও। এই কথাগুলো অভিকে আরো দৃঢ় করলো। সে বুঝলো ঐশুর বিশ্বাসী তার সবচেয়ে বড় শক্তি। পরীক্ষার দিনগুলো শেষ হলো, ফলাফল বের হলো। অভি ভালো ফল করলো, ঐশু আনন্দে কেঁদে ফেললো। দেখলি তো, আমি বলেছিলাম আমার মহারাজ পারবেই। আসলে আমি পারিনি, আমরা পেরেছি। ওই মুহূর্তে তারা দুজন একে অপরের দিকে তাকালো, যেন বোঝাতে চাইছে তাদের লড়াই তারা একসাথে জিতছে। কিন্তু জীবন সবসময় শুধু জয় নিয়ে ভরা থাকে না। এক সন্ধ্যায় অভির বাবা তাকে ডেকে বললেন, অভি, পড়াশোনার পাশাপাশি ভবিষ্যৎ নিয়েও ভাবতে হবে। চাকরি কবে করবে? সংসার কিভাবে চালাবে? খালু, অভি ধীরে ধীরে এগোচ্ছে, ওকে একটু সময় দিন, আমি ওর পাশে আছি। ঐশুর সাহসী কথায় অভি অবাক হয়ে তাকালো। হয়তো তার পরিবারের কাছে এটাই প্রমাণ হয়ে গেল, ঐশু শুধু ভালোবাসার মানুষ নয়, সে অভির সত্যিকারের সঙ্গী। সেই রাতেই অভি ঐশুকে বলল, ঐশু, তুই এমন করে এত সাহস নিয়ে কথা বলিস? কারণ আমি জানি তুই একা নস, তোর সাথে আমি আছি। তোর লড়াই মানেই আমাদের লড়াই। সেই রাতে অভির মনে হলো সে যেন নতুন করে জন্ম নিল। ভবিষ্যতের ভয়গুলো আর ততটা ভয়ঙ্কর মনে হলো না, কারণ ঐশু আছে। সময়ের স্রোতে কয়েক মাস কেটে গেল। বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা প্রায় শেষের দিকে। অভির ভেতরে অজানা এক দোটানা জমে উঠতে লাগলো। কি করবে সামনে? চাকরি, পরিবার, সংসার, সবকিছু যেন একসাথে এসে চাপ তৈরি করছে। অভি একদিন লাইব্রেরির সিঁড়িতে বসেছিল। ঐশু এসে হঠাৎ পাশে বসলো। মহারাজ, আবার কি ভাবনার পাহাড় গিলে বসে আছিস? ঐশু, আমি তোকে নিয়ে অনেক স্বপ্ন দেখি, কিন্তু ভয় পাই স্বপ্ন পূরণ হবে তো। স্বপ্ন পূরণ হবে না কেন? যখন দুজন একসাথে লড়াই করব তখন কোনো স্বপ্নই অসম্ভব না। তুই কেমন করে এত শক্ত থাকতে পারিস? কারণ আমি জানি আমার মহারাজ ভেতরে ভেতরে অনেক শক্তিশালী, শুধু মাঝে মাঝে তুই নিজের শক্তি ভুলে যাস। ঐশুর কথাগুলো অভিকে কেমন যেন ভরসা দিল। মনে হলো আসলে সে একা নয়। কিছুদিন পর অভি এক বড় চাকরির ইন্টারভিউ ডাক পেল। ঐশু খবরটা শোনার পর উত্তেজনায় নাচতে লাগলো। মহারাজ, এবার তো আমার স্বপ্নের শুরু। তোকে স্যুট টাই পরে ইন্টারভিউতে যেতে হবে। তোর কাছে আমি সবসময় মহারাজই থাকবো, স্যুটটাই না থাকলেও। কিন্তু মহারাজকে রাজকীয়ভাবে দেখাতে তো হবেই। ইন্টারভিউর আগের রাতটা অভি ভীষণ টেনশনে কাটালো। ঐশু পাশে বসে তার হাত ধরে বারবার সাহস জুগিয়ে গেল। মনে রাখিস, আমি তোকে বিশ্বাস করি, তুই পারবি। তুই থাকলে মনে হয় আমি সত্যিই সব পারবো। ইন্টারভিউর দিন অভি সকাল সকাল রওনা দিল। ঐশু দরজার কাছে দাঁড়িয়ে তাকে বিদায় দিল। মহারাজ, গিয়ে জয় করে আয়, আমি অপেক্ষা করব। তুই ভালোভাবে থাকিস আর আমার জন্য প্রার্থনা করিস। কয়েক ঘন্টা পর যখন অভি ফিরে এলো, তার মুখে চাপা ক্লান্তি, কিন্তু চোখে আলোর ঝিলিক। কেমন হলো? খুব ভালো হয়েছে। ইয়েস, আমি জানতাম। ঐশু আনন্দে তাকে জড়িয়ে ধরল। অভির বুক ভরে উঠল এক অদ্ভুত প্রশান্তিতে। দিন কয়েক পর অভির হাতে এলো নিয়োগপত্র। সে সত্যি চাকরি পেল। পরিবারের সবার চোখে জল। খালা আর মা একে অপরকে আলিঙ্গন করলেন। আমার ছেলে আজ সত্যি বড় হলো। আমি জানতাম ঐশু আর অভি একসাথে সব পারবে। দেখলি তো, আমার মহারাজকে কেউ থামাতে পারে না। আসলে আমায় শক্তি দিয়েছিস তুই। এই প্রথমবার অভি খোলাখুলিভাবে স্বীকার করলো তার জীবনের সবচেয়ে বড় শক্তি ঐশুই। এক সন্ধ্যায় ছাদে দাঁড়িয়ে অভি হঠাৎ ঐশুকে বলল, ঐশু, আমরা তো অনেকটা পথ একসাথে হেঁটেছি, আমি চাই জীবনের শেষটাও তোর হাত ধরে কাটাই। মানে মানে আমি তোকে বিয়ের প্রতিশ্রুতি দিতে চাই, শুধু নামেই নয়, অন্তরে।
বোকা মহারাজ, আমরা তো আগেই বিয়ে করেছি। জানি, কিন্তু আজ থেকে আমি প্রতিশ্রুতি দিলাম, কোনো ঝড় আসুক আমি তোর হাত ছাড়বো না। আমিও তোকে ছাড়বো না। সে মুহূর্তে তাদের দুজনের হৃদয়ের ভেতর যেন চিরস্থায়ী বন্ধন তৈরি হলো। সময় যেন নদীর স্রোতের মতো বয়ে চলল। এক সময়কার ফাজিল আপু এখন সংসারের বউ, আবার অভির জীবনের অবলম্বন। অভির চাকরি হয়েছে, সংসারে এক রকম স্থিতি এসেছে, কিন্তু এই স্থিতির ভেতরে অদ্ভুত এক মায়াবী টানাপোড়েন লুকিয়েছিল। ভবিষ্যতের স্বপ্ন, দায়িত্ব আর দুজনের গভীর ভালোবাসা। এক সন্ধ্যায় অভি কাজ শেষে ক্লান্ত শরীরে ঘরে ফিরল। ঐশু বারান্দায় বসেছিল, হাতে মাটির চায়ের কাপ। মহারাজ, আজ এত দেরি করলে কেন? আমি তো ভাবলাম অফিসেই থেকে যাবি। কাজের চাপ ছিল, কিন্তু ঘরে ঢুকেই দেখলাম আমার জন্য যে কেউ অপেক্ষা করছে, তখন সব ক্লান্তি উড়ে গেল। শুধু আমি কেন, আমি তো সব সময় থাকবো তোর জন্য। ঐশুর কণ্ঠে অদ্ভুত শান্তি। অভি মনে মনে ভাবে এই মেয়েটা ছাড়া তার জীবন সত্যিই কল্পনা করা যায় না। রাতে খাওয়ার পর অভি বইয়ের পাতায় চোখ রাখছিল। ঐশু এসে হঠাৎ পাশে বসে পড়ল। মহারাজ, আজ একটা খেলা খেলবো। আবার নতুন কি ফন্দি মাথায় আনলি? আজ থেকে প্রতিদিন আমরা দুজন আমাদের ভবিষ্যতের স্বপ্ন লিখে রাখবো। একদিন সব স্বপ্ন মিলে দেখব কতটা পূরণ হলো। তোর মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ মহারাজ, এটা সিরিয়াস। স্বপ্ন না থাকলে মানুষ বাঁচে কিভাবে? অভি ভেতরে ভেতরে জানতো ঐশু সবসময় তার জীবনে নতুন আলো জ্বালায়। সে না চাইতেও সম্মত হলো। দিন কেটে যায়, অফিসের কাজ, সংসারের ব্যস্ততা আর দুজনের মিষ্টি কুঞ্জুরি চলতেই থাকে। তবে মাঝে মাঝে অভির মনে অদ্ভুত ভয় ঢুকে পড়ে। একদিন রাতে ছাদে দুজন বসেছিল। ঐশু, কখনো কি তোর মনে হয় আমরা খুব দ্রুত সবকিছু পেয়ে গেছি? তুই কি ভয় পাচ্ছিস? হ্যাঁ, কখনো কখনো মনে হয় সুখটা খুব ভঙ্গুর। অভি, সুখ ভঙ্গুর না, ভঙ্গুর হয় আমাদের বিশ্বাস। আমরা যদি একে অপরকে বিশ্বাস করি, কোনো ঝড়ই আমাদের আলাদা করতে পারবে না। আমি কখনো তোকে হারাতে চাই না। আকাশে পূর্ণিমার চাঁদ তখন ঝলমল করছিল। তাদের দুজনের হাত একসাথে জড়িয়েছিল, যেন পৃথিবীর কোনো শক্তি তাদের আলাদা করতে পারবে না। ধীরে ধীরে তাদের সংসার আরো সুন্দর হয়ে উঠল। অভি কাজের ফাঁকে সময় বের করে ঐশুকে নিয়ে বেরিয়ে যেত, কখনো নদীর ধারে, কখনো শহরের বাইরে সবুজ মাঠে। ঐশু প্রতিবারে অভির কাঁধে মাথা রেখে বলতো,